হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের জন্য আরও একটা ড্রামার গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এই রকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরো ওটোকে দেখতে পাবো। ওটো একজন মিউজিশিয়ান হতে চায়। সে তার এই স্বপ্নটা পূরণ করার জন্যই 1 বছর আগেই টোকিও এসছে। ওটো এই সময় একটা গানের মেলোডি তৈরি করার চেষ্টা করছে, যেটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। সেদিন যখন ওটো রাস্তা ক্রস করতেই যাচ্ছিল, সেখানেই আমাদের ফিমেল লিড সোরার সঙ্গে ওর ধাক্কা লাগে। আর এই ধাক্কার ফলে ওদের দুজনের ইয়ারফোন এক্সচেঞ্জ হয়ে যায়। কিন্তু প্রথমটাই ওরা দুজন এই ব্যাপারটা বুঝতেই পারেনি, কারণ ওদের দুজনের ইয়ারফোন দেখতেও একই রকম যেমন ছিল, তেমনি ওরা একই গানই শুনছিল। কিন্তু রাস্তাটা পেরিয়ে যাওয়ার পরেই ওরা দুজন এই ব্যাপারটা বুঝতে পারে। তাই তো ওরা দুজন আবারও দুজনের কাছেই ফিরে আসে। ওরা দুজন একই গানই শুনছে। এই ব্যাপারটা বুঝতে পেরেই সোরার হাসি পেয়ে যায়। তারপর ওরা দুজন আবারও ওদের ইয়ারফোন এক্সচেঞ্জ করে নেয়। এরপর সোরা ওখান থেকে চলে যায়। আর এখানেই আমরা সোরার ব্যাপারে জানতে পারি। সোরা আজকে প্রথমবারের জন্য টোকিও এসছে। আর সোরা জাপানের একটা ছোট শহর থেকে বিলং করে। সোরা আজকে তার ফিয়ন্সের সঙ্গে দেখা করবে, এটা ভেবেই তো খুব খুশি হচ্ছিল। এদিকে আমরা ওটোকে দেখব যে একটা জায়গায় বসে তার গানের মেলোডি তৈরি করার চেষ্টা করছিল। তখনই সে সোরাকে ওর দিকে এগিয়ে আসতে দেখে, যেটা দেখে ও একটু ঘাবড়েই যায় যে এ কেন আমার দিকে এগিয়ে আসছে। কিন্তু পরেও বুঝতে পারে সোরা তো ওর পাশে থাকা ফাউন্টেনে মুখ ধুতে এসেছিল। সোরাও যখন ওটোকে দেখে সেও অবাক হয়ে যায়। এখানেই একটা কুকুরের জন্য যখন ওটোর হাত থেকে ফোনটা ফাউন্টেনে পড়তেই যাচ্ছিল, তখন সোরাই ওর ফোনটা বাঁচিয়ে নেয়। কিন্তু এরই মধ্যে ওটা বুঝতে পারে যে ফাউন্টেন থেকে জল বেরোতে শুরু হবে। তাই সে তাড়াহুড়ো করে সোরার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আর বেচারি সোরা ফাউন্টেনের জলে পুরো জামা কাপড় ভিজিয়ে নেয়। সোরা পুরোটা ভিজে গেছে দেখে ওটোর আবার খারাপ লাগতে শুরু হয়। সে ভালো করেই জানতো তার কারণেই সোরার জামা কাপড় ভিজে গেছে। তাই সে সোরাকে এর ক্ষতিপূরণ দেবে বলে। কিন্তু এতে সোরা ওকে না বলে দেয়। আসলে সোরাকে এখনই তার ফিয়ন্সের সঙ্গে দেখা করতে যেতে হবে, যার জন্য সে খুবই খুশি ছিল। পরে যখন সোরা তার ফিয়ন্সের সঙ্গে দেখা করে, তখনও সে খুব খুশি ছিল। আসলে তার এই ফিয়ন্সে তার ছোটবেলার বন্ধু, মানে ওরা ছোটবেলা থেকেই একে অপরকে জানে আর একে অপরকে পছন্দও করে। আর এবার তো তারা বিয়ে করতেও চলেছে। সোরা টোকিও এসছে তো শুধুমাত্র তাদের বিয়ের প্ল্যানিং করার জন্য। কিন্তু ওর এই আনন্দটা বেশিক্ষণ থাকেনি, কারণ সোতা এখানে সোরাকে বলেই দেয় যে সে সোরাকে আর বিয়ে করতে পারবে না, কারণ সে এখন অন্য কাউকেই পছন্দ করে। আর এখানেই সোরার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। ছোটবেলায় ও যখন স্কুলে পড়তো, ওর নামের জন্য স্কুলের বাকি বাচ্চারা ওকে বুলি করতো। আর সেই সময় থেকে বড় হওয়া পর্যন্ত ওর সঙ্গে যখনই এরকম কিছু হতো, সোতা এসে ওকে হেল্প করতো। আর তখন থেকেই তো ওদের বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে এই বন্ধুত্ব কবে ভালোবাসায় পরিণত হয়ে যায় সেটা ওরাও বুঝতে পারেনি। একদিন তো সোতা তার পার্ট টাইম জবের টাকা বাঁচিয়ে সোরার জন্য একটা আংটিও কেনে, যেটা সে ওকে পরিয়েও দেয়। এইসব কথা মনে করে সোরার আরোই কষ্ট লাগে। সোরা তার বিয়ের জন্য অনেক টাকা বাঁচিয়ে রেখেছিল, আর এখন যখন বিয়ে হচ্ছেই না, সে তার সমস্ত টাকাই উড়িয়ে দেবে ভাবে। ও একটা 5 স্টার হোটেলে নিজের জন্য একটা রুম বুকিং করে। আর তারপর এখানে সে অনেক রকম এক্সপেন্সিভ খাবারও অর্ডার দেয়। এই একই হোটেলে আমরা ওটোকে দেখব, যে তার কোম্পানির ম্যানেজারের সঙ্গে এসেছিল। ওর ম্যানেজারের নাম ম্যাকিকো। ম্যাকিকো তার কাজের মধ্য দিয়ে অনেক মিউজিশিয়ানকে ডেবিউ করিয়েছে এবং তাদেরকে পরে স্টারও বানিয়ে দিয়েছে। ওটো তাই এখানে ম্যাকিকোকে তার তৈরি করা মেলোডিটা শোনায়। কিন্তু এই মেলোডিটা ম্যাকিকোর এতটাও পছন্দ হয়নি। তাই তো সে ওটোর তৈরি করা মেলোডির বিভিন্ন রকম কমতি বের করতে শুরু করে, যেগুলো শুনে ওটোর খুব মন খারাপ হয়ে যায়। এইদিকে সোরা খুব নেশা করেই একটা ব্রিজের সাইডে এসে দাঁড়িয়েছিল, কি তখনই ওর হাত থেকে সেই আংটিটা পড়ে যায় যেটা সোতা ওকে দিয়েছিল। এই আংটিটা সোরার খুবই পছন্দ ছিল, তাই তো সোরাও সেই আংটিটার পেছনেই জলে ঝাঁপ দেবে ভাবছিল। এইদিকে ঠিক সেই সময় ওটো ওকে দেখতে পায়। ওকে এইরকম করতে দেখে ওটোর মনে হয় সোরা বোধহয় ব্রিজ থেকে সুইসাইড করার চেষ্টা করছে। এইটা ভেবে নেওয়ার পরেই ওটো ওর দিকে দৌড়ে যায়। আর ওর ব্রিজ থেকে জলে ঝাঁপ দেওয়ার আগেই ওটো ওকে নিচে নামিয়ে নেয়। কিন্তু এই চক্করে সোরার একটা জুতো জলে পড়ে যায়। আর এই জুতোটা পড়ে যাওয়ার পরেই সোরার জ্ঞান ফিরে আসে। মানে সে বুঝতে পারে যে সে যদি এইভাবে জলে ঝাঁপ দিয়ে দিত, তাহলে ওই জুতোটার মতো সেও জলে ডুবে যেতে পারতো। সোরা যাতে দ্বিতীয়বার আর না সুইসাইড করতে পারে, সেজন্য ওটোই ওকে পিঠে তুলে নেয় আর ওর হোটেল পর্যন্ত পৌঁছে দেবে ভাবে। যেতে যেতেই ওটো এখানে জানতে পারে সোরা আজকেই প্রথমবার টোকিও এসছে। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করেই সোরা আবারও কাঁদতে শুরু করে দেয়। সে তো এটাই ভাবতে থাকে, যখন থেকে টোকিও এসছে ওর সঙ্গে খারাপ কিছুই হচ্ছে। এইদিকে আমরা একজন মহিলা কোয়োকোকে দেখব।
এই কোয়োকোর বাড়িতেই ওটো বাড়ি ভাড়া নিয়ে থাকে। কোয়োকোর ছেলেই আজকে বিদেশ থেকে ফিরে কোয়োকোকে সারপ্রাইজ দিয়ে দেয়। আর সে কোয়োকোকে এটাও বলে যে সে কিছুদিন জাপানেই থাকবে, আর যতদিন সে এখানে আছে সে নিজের জন্য একটা ওয়াইফও খুঁজে নেবে। এদিকে ওটো যখন সোরাকে তার রুম পর্যন্ত ছাড়তে যায়, তখন সোরা লক্ষ্য করে ওটোর হাতে এক জায়গায় আঘাত লেগে আছে। তাই সোরাই এখানে ওটোর হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। কিন্তু ওষুধ লাগাতে গিয়ে সোরা আবারও কান্নাকাটি শুরু করে দেয়, যেটা দেখে ওটো বুঝতে পারছিল না যে সে কি করে সোরাকে শান্ত করবে। তাই তো সে তার তৈরি করা মেলোডিটাই সোরাকে শোনাতে শুরু করে। কিন্তু এই মেলোডিটা শুনে সোরা আরোই ইমোশনাল হয়ে যায়, সে আরো বেশি করেই কান্নাকাটি করতে থাকে। কিন্তু সোরার এই মেলোডিটা অনেক ভালো লেগে যায়, তাই তো সে তার মেলোডির অনেক প্রশংসাও করে। এরই মাঝখানে সোরার কাছে শ্রোতার ফোন চলে আসে। সোরা শ্রোতার সঙ্গে নর্মাল ভাবেই কথা বলার চেষ্টা করে, যাতে শ্রোতা এটা না ভাবে সে খুবই দুর্বল মেয়ে। ফোন কল শেষ হওয়ার পরই সোরা ওটোর কাছ থেকে তার মোবাইলটা নিয়ে নেয় আর ওকে বলে কালকে সোরা যখন শ্রোতার সঙ্গে দেখা করতে যাবে সেই সময় যেন ওটো ওর সঙ্গে যায়। ওটো যাতে ওর কথায় রাজি হয়ে যায়, সোরা এর জন্য ওকে ব্ল্যাকমেলও করতে শুরু করে আর বলে তোমার ফোনটা আমি জানালা থেকে ফেলে দেব। ওর এইরকম কাণ্ড দেখে ওটো রাজি হয়ে যায়। এরপর ওটো যখন নিজের বাড়ি চলেই যাচ্ছিল, তখনই সোরা তার ব্যালকনি থেকে ওটোকে তার নিজের নাম বলে আর ওটো তার নামটা সোরাকে জানিয়ে দেয়। ইচ্ছে না থাকলেও পরের দিন ওটোকে সোরার কাছে যেতেই হয়। তারপর ওরা দুজন মিলে সোদার বাড়িতে যায়। সোদার বাড়িতে সোরা একটা মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটাই সোদার বর্তমান গার্লফ্রেন্ড। মেয়েটাকে দেখেই সোরা একটু জেলাস ফিল করে, কারণ এই মেয়েটার জন্যই সোদা ওকে ছেড়ে দিয়েছে। আর সোরার রাগটা আরোই বেড়ে যায় তখন যখন ও জানতে পারে মেয়েটি ওর ব্যাপারে সবকিছুই জানে। তাই তো সোদা ওখানে এলেই সোরা ওকে মারতে শুরু করে আর বলে তুমি এভাবেই কাউকে আমার ব্যাপারে কি করে বলতে পারো? এগুলো তো আমাদের মধ্যেকার সিক্রেট ব্যাপার ছিল, আর তুমি তো প্রমিসও করেছিলে এইসব ব্যাপার তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারবে না। সোদা যখন এর উত্তরে কিছুই বলতে পারছিল না, সোরা রেগেই ওর বাড়ি থেকে চলে আসে, যেটা দেখে ওটো ওকে ফলো করতে থাকে, কারণ এই রকম অবস্থায় সে সোরাকে একা ছাড়তেই চাইছিল না। এইদিকে আমরা সোরার গ্র্যান্ডমাকে দেখব। গ্র্যান্ডমার সঙ্গে আজকে কিছু লোকজনও ছিল, কারণ আজকে খুব স্পেশাল দিন। আসলে আজকেই সোরার ওয়েডিং ড্রেস তৈরি হয়ে বাড়ি চলে এসছে, যেটা দেখে খুশিতেই ওর গ্র্যান্ডমা ওকে ফোন করে, ওকে ওর বিয়ের জন্য কনগ্রাচুলেশনও বলতে থাকে। সোরা এখানে তার গ্র্যান্ডমাকে বলতেও চাইছিল যে তার শ্রোতার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু ওর গ্র্যান্ডমা এতটাই খুশি যে সে তার গ্র্যান্ডমাকে সত্যি কথাটা বলতেই পারেনি। এখানেই কথাবার্তায় ওটো জানতে পারে সোরার বাবা মা তার সঙ্গে থাকে না, সোরা এখন তার গ্র্যান্ডমার সঙ্গে থাকে। সোরা ওটোকে এটাও বলে যে সে আজকেই তার হোম টাউনে গিয়ে তার গ্র্যান্ডমাকে সবকিছু জানিয়ে দেবে। ও এটা বলে তো ছিল ঠিকই, কিন্তু ও এরকমটা করতেই পারছিল না। আর ওটো যেখানে যেখানে যাচ্ছিল সোরা ওকে ফলো করছিল। দেখতে দেখতে ওরা ওটো যেখানে থাকে সেই জায়গার পাশাপাশি চলে আসে। এই এলাকায় খুব বড় বড় বাড়ি ছিল, যেটা দেখেই সোরা ভাবে ওটো বোধহয় খুব বড় লোক বাড়ির ছেলে। তাই সে ওটোকে রিকোয়েস্ট করে যে আজকের দিনটা যেন ওটো ওকে তার বাড়িতে থাকতে দেয়, কারণ সোরার কাছে যা টাকা ছিল সে পুরোটাই শেষ করে ফেলেছে। কিন্তু ওটো এখানে সোরাকে নাই বলে দেয়। এইটা শুনে সোরা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, ওর কিছু একটা মনে পড়ে, আর যেটা মনে পড়তেই ও আবারও ওটোর কাছে ফিরে আসে। ওটোকে জিজ্ঞাসা করে তুমি মিউজিক তৈরি করো, তাহলে তোমার ব্যান্ডের নাম কি? এখানে ওটো সোরাকে মিথ্যে কথা বলে দেয়, আর সে একটা ব্যান্ডের নাম বলে সেই ব্যান্ডে যে মাস্ক পরা ছেলেটা থাকে সেটা ও নিজেই হয়ে যায়। এই মাস্ক পরা ছেলেটার নাম ছিল ম্যানবো। এই ব্যাপারটা জানতে পেরে সোরা অবাক হয় এবং খুশিও হয়। আসলে সে ম্যানবোর খুব বড় ফ্যান। সোরা এতটাই খুশি ছিল সে ম্যানবো মানে ওটোর কাছ থেকে তার অটোগ্রাফ চায়। এবার ওটোর এরকমটা করতে খারাপ তো লাগছিল, কিন্তু সে সোরার মনটা ভাঙতে চাইছিল না, তাই সে সোরাকে অটোগ্রাফ দিয়েও দেয়। ওটোকে বাই বলার পর সোরা একটা সনায় গিয়ে বসে, যেখানে সে আজকে স্টিম বাথ নিচ্ছিল। কিন্তু এখানে অনেকক্ষণ বসে থাকার কারণে সোরা জ্ঞান হারিয়ে ফেলে। সেখানে তখন কোয়োকো ছিল, তাই কোয়োকো সোরাকে তার সঙ্গে তার বাড়িতে আনে। ওটো যখন মেয়েটাকে দেখে তখনও শকড হয়ে যায়, কারণ এটা আর কেউ নয়, এটা ছিল সোরা। ওটোকে এখানে দেখে সোরা বুঝতেই পেরে যায় যে ওটো ওকে মিথ্যে বলেছিল। ও কোনো বড়লোক বাড়ির ছেলেও নয়, আর ও ম্যানবও নয়। আর এইটা জানতে পেরে সোরা এতটাই রেগে যায় যে ওটোর করা অটোগ্রাফটা ওরই সামনে ছিঁড়ে ফেলে। পরের দিন সকালে সোরা কোয়োকোকেও তার দুঃখের পুরো কাহিনী শুনিয়ে দেয়। সবকিছু শোনার পরেও কোয়োকো ওর সঙ্গে মজা করতে শুরু করে, যেটা দেখে সোরা খুবই রেগে যায় আর বলে আমি তোমাকে দুঃখের কথা বললাম আর তুমি সেগুলো নিয়ে মজা করছো। এরপর কোয়োকো ওকে বলে এখানে থাকতে গেলে তোমাকে কিছু কাজও করতে হবে, না হলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। এবার তুমিই ভেবে দেখো তুমি কি করতে চাও।
তার উপরে তুমি যখন টোকিওতে প্রথমবারের জন্য এসছো। সোরা এই ব্যাপারে রাজি হয়ে গেলেও সে জানতো না সে কোথায় কাজ করতে যাবে। তখন কোয়োকোই তার একটা বন্ধু হিরোশির রেস্টুরেন্টে ওকে ওয়েট্রেসের জব দিয়ে দেয়। এই রেস্টুরেন্টে হিরোশির সঙ্গে তার মেয়ে হারুও কাজ করতো, আর ওরা দুজন মিলেই সোরাকে খুব এনকারেজ করতো কাজ করার জন্য। থাকতে থাকতে এখানে সোরার সঙ্গে হারুর ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাই তো ওরা রোজই কাজের পর খুব গল্পও করতো। এদিকে আমরা ওটোকে দেখবো যে একটা ক্যাফেতে পার্ট টাইম জব করে। আসলে ওটো তার স্বপ্ন পূরণের জন্য তার বাবা মাকে ছেড়ে টোকিও চলে এসছে, আর এখানেই ভালোভাবে থাকার জন্য তাকে কিছু একটা জব তো করতেই হতো। সেদিন ক্যাফেতে কাজ শেষ হয়ে যাওয়ার পর ওটো যখন বাইরে আসে, বাইরে ওর কোয়োকোর ছেলে সুজুকুর সঙ্গে দেখা হয়ে যায়। আর ওটো যেহেতু সুজুকুর বাড়িতেই থাকে, তাই তার সুজুকুর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। পরের দিন ওটোর কাছে তার বাড়ি থেকে একটা ফোন আসে। আসলে ওর গ্র্যান্ডমার হাঁটুতে ব্যথা করতো, তাই শ্রোতা ডিসাইড করেছিল ওদের যখন কিছুদিন পরে বিয়ে হয়েই যাচ্ছে, গ্র্যান্ডমার সুবিধের জন্য শ্রোতা ওর বাড়িতে একটা লিফট লাগাবে বলেছিল। কিন্তু এখন তো ওদের ব্রেকআপ হয়ে গেছে, আর এখন লিফট লাগাতে গেলে পুরো টাকাটাই সোরাকে দিতে হবে। আর এই লিফট লাগানোর দামটা ছিল 3 মিলিয়ন, যেটা জানতে পেরেই সোরার মাথাটাই খারাপ হয়ে যায়, কারণ সে এত টাকা কোথা থেকে দেবে। সোরা যখন মন খারাপ করে পেছন ঘোরে, তখনই ওর গা লেগে একটা বোর্ড এবং কিছু প্যাম্পলেট পড়ে যায়। সোরা যখন এইসব কিছুই তুলছিল, তখনই ওর প্রথমবার সুজুকুর সঙ্গে দেখা হয়। সেও সোরাকে হেল্প করে, যেটা দেখেই তো সোরার খুব ভালো লেগে যায়। এইদিকে আমরা ওটোকে দেখবো যে তার বাড়িতে ফোন করবে ভাবছিল, কিন্তু সাহস করেও ফোনটা করতেই পারছিল না, কারণ ওর বাবা মা ওর এই মিউজিক নিয়ে কেরিয়ার বানানোটা পছন্দ করেনি। তাই তো ওটো একাই টোকিও চলে এসছে। সোরা রেস্টুরেন্টে ফিরে টাকার ক্যালকুলেশন করলে বুঝতে পারে ও যেভাবে ইনকাম করে সেভাবে ইনকাম করলে ওর পুরো 3 বছর লেগে যাবে সেই লিফটের দাম মেটাতে, যেটা ভেবেই তো সোরা খুবই আপসেট হয়ে যায়। হারু এখানে ওকে অ্যাডভাইস দেয় যে তোমার এখন টাকারও দরকার, আর তোমার ব্রেকআপও হয়ে গেছে, কেননা তুমি ম্যারেজ হান্টিং শুরু করছো, কারণ এইভাবেই তুমি একজন বড়লোক বয়ফ্রেন্ড পেয়ে যেতে পারো, আর তাদের কাছে 3 মিলিয়ন টাকা তো কোনো ব্যাপারই নয়। সোরা যখন এইসব ব্যাপার ওটোকে জানায়, ওটোর তো এইসব শুনে হাসিই পেয়ে যায়। তাই তো সে সোরাকে নিয়ে মজা করতেও শুরু করে, আর এই হাসির ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে লড়াইও হয়ে যায়। পরের দিন ওটোকে ম্যাকিকো ডেকে পাঠায়, আর তাকে একটা ভিডিও দেখিয়ে বলে যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাকে তৈরি করতে হবে। আর ওদের কথাবার্তার মাঝখানেই একটা ব্যান্ডের 2 জন মেম্বার চলে আসে, আর এই মেম্বারগুলোর মধ্যে ম্যানবোও ছিল। ম্যাকিকো ম্যানবো এবং সেই মেম্বারের সঙ্গে ওটোর পরিচয়ও করিয়ে দেয়। ওই 2 জন মেম্বার চলে আসার পর ম্যাকিকো যেন ওটোকে ভুলেই গেছিল। আসলে ওরা 2 জন খুব ফেমাস স্টার হয়ে গেছে, তাই ম্যাকিকো ওদের আগে পেছনেই ঘুরছিল, যেটা দেখে ওটো খুবই আপসেট হয়ে যায়। ওটো এখানে ম্যানবোকে বলে যে আমি তোমার খুব বড় ফ্যান, তাই তুমি কি আমাকে একটা অটোগ্রাফ দেবে। আসলে ওটো এই অটোগ্রাফটা সোরার জন্যই নিচ্ছিল। ম্যানবো যখন ওটোর কাছ থেকে এই কথাটা শোনে, সে খুব খুশি হয়ে নিজেই ওর জন্য একটা পেপার এবং পেন আনতে চলে যায়। কিছুক্ষণ পর ম্যানবো যখন ওকে অটোগ্রাফটা দিয়ে দেয়, সেই অটোগ্রাফটা ওটো নিয়ে গিয়ে সোরাকে দেয়। সোরা তো এটা থেকে খুব খুশি হয়ে যায়, আর এখানে সে ওটোকে তার ডেটিং অ্যাপের ব্যাপারেও বলে, যেই অ্যাপে সে তার নিজের জন্য একটা নতুন অ্যাকাউন্ট খুলেছে। কিন্তু এত কিছুর পরেও সোরা একটুও খুশি হচ্ছিল না। আসলে এই অ্যাপে যেই ওর সঙ্গে কথা বলতে আসছিল, সে ওর ব্যাপারে কথা বলছিল না, কথা বলছিল তো ওর ফেস এবং স্কিনের ব্যাপারে। আর এখানে আমরা এটাও জানতে পারবো সোরা ম্যারেজ হান্টিং করছে তো শুধুমাত্র শ্রোতাকে ভুলে থাকার জন্য। এসব কিছু জানার পর ওটো ওকে এনকারেজ করে বলে তুমি ঠিকই করছো, হয়তো তুমি শ্রোতার থেকে আরো ভালো কোনো ছেলে পেয়ে যাবে। এখানে সোরা ওটোকে তার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি সেটাও জিজ্ঞাসা করে। ওটো বলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু কলেজের পর যখন আমি আর কোনো জবই পাইনি, তখন সেই মেয়েটা আমাকে ছেড়ে চলে যায়। সেই মেয়েটার মতে আমি মিউজিক দিয়ে আমার কেরিয়ার কখনোই গড়তে পারবো না। আর এখানে ওরা 2 জন এইভাবেই কিছুক্ষণ কথাবার্তা বলে। পরের দিন ওটো যখন তার পার্ট টাইম জবে যায়, সেখানে একজন মেয়ে কাস্টমার তার একটা কার্ড ওটোকে দিয়ে বলে প্রথমবার দেখেই আমার তোমাকে খুব ভালো লেগে গেছে, তোমার তরফ থেকে যদি আমার প্রতি হ্যাঁ হয় তাহলে তুমি এই নাম্বারে আমাকে ফোন করতে পারো। ব্যাপারটা দেখে ওটো শকড হয়ে যায়। সেদিন রাতে সোজুকে তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। সোজুকে এখানে দেখে সোরা ওকে চিনতেও পেরে যায় যে এই ছেলেটাই তাকে সেদিন হেল্প করেছিল। সোজুকে আজ বাড়ি ফিরেছে, সেই আনন্দে ওরা বারবিকিউ পার্টি করে। সোজুকে জানতে পেরে গেছিল যে সোরাও ম্যারেজ হান্টিং করছে, আর সে নিজেও তার জন্য একটা ওয়াইফ খুঁজছে। তাই সে সোরাকে বলে পরের দিনের একটা ম্যারেজ হান্টিং পার্টিতে তার সঙ্গে যেতে, যেই পার্টিতে গিয়েই হয়তো ওরা নিজেদের পার্টনারকে খুঁজে পেয়ে যাবে। সোরাও পার্টিতে যেতে রাজি হয়ে যায়। পরের দিন আমরা শ্রোতাকে দেখব যে সোরার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে তার হোম টাউনে চলে যায়, আর সেখানে এসে
সোরার গ্র্যান্ডমাকে সব সত্যি কথাই বলে যে সে আর সোরা বিয়ে করবে না। এর জন্য সোতা তো এখানে ক্ষমাও চায়। সোরার গ্র্যান্ডমা প্রথমে ওর ওপর খুবই রাগ দেখায়, কিন্তু পরে ও সোতাকে জিজ্ঞাসা করে, তুমি হোম টাউনে ফিরে এসছো, তো সোরা কোথায়? সোরা তো আমাকে বলেছিল সে তোমার সঙ্গেই আছে। তখনই ওখানে থাকা সেই লিফট লাগানো লোকেদের মধ্যে একজন গ্র্যান্ডমাকে বলে, আগের দিন যখন সে সোরাকে ফোন করেছিল, সোরা ওকে বলেছিল এই মাসের শেষের দিকে সে লিফট লাগানোর কিছু টাকা দিয়ে দেবে। যেটা শুনে সোরার গ্র্যান্ডমা আরোই চিন্তায় পড়ে যায়, কারণ একটা মেয়ে যে কখনো টোকিও আগে যায়নি, সে কি করে এতগুলো টাকা জোগাড় করবে। পরের দিন সোরা এবং সুজুকে একসঙ্গেই সেই পার্টিতে চলে যায়। এই পার্টিতে খুব বড় বড় লোকই এসেছিল, আর তাদের মধ্যে সোরাই ছিল একমাত্র যে ওদের থেকে একদমই আলাদা। কিছুক্ষণ পার্টিতে থাকার পর সোরা বোর হয়ে যায়, তাই সে একাই পার্টি থেকে বাইরে চলে আসে। আর বাইরে এসেই সে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায় যে একা বাইরে বসেছিল, কারণ তার মা ওয়াশরুমে গেছে। সোরা তখন সেই বাচ্চা মেয়েটির সঙ্গে খেলতে শুরু করে। কিছুক্ষণ পর যখন সুজুকে বাইরে আসে আর সে সোরাকে এই বাচ্চা মেয়েটির সঙ্গে খেলতে দেখে, সে তো হাসতেই শুরু করে। এদিকে ওটো তার নতুন তৈরি করা মেলোডি সোরাকে শোনাতে চাইছিল। সে যখন সোরাকে খুঁজতে তার রুমেই যায়, তখনই তার মনে পড়ে, আরে সোরা তো আজকে পার্টিতে গেছে। তাই তো ওটো সোরাকে খুব মিস করতে থাকে। বাড়ি ফেরার সময় সোরা একদম চুপ করেই গাড়িতে বসেছিল। ওকে এইরকম চুপ করে বসে থাকতে দেখে সুজুকে ওকে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। তখন সোরা বলে, আজকে আমার মায়ের কথা আমার খুব মনে পড়ছে, কারণ সোরা যখন খুব ছোট ছিল, সোরার মাও এরকম ওয়াশরুমের বাহানা দিয়ে সোরাকে ছেড়েই চলে গেছিল, আর তারপরে তার মা আর কখনো ফিরেই আসেনি। সেদিন রাতেই ওটো সেই মেয়েটাকে ফোন করে যেই মেয়েটা ওর শপে এসে ওকে প্রপোজ করেছিল। প্রথমটাই ওটো কি বলবে বুঝতেই পারছিল না, তাই যখন ও ফোন রেখে দেবেই ভাবছিল, মেয়েটি সেদিক থেকে বলে ওঠে, আমি তোমার ফোনেরই অপেক্ষা করছিলাম। আর এই কথাটা বলার পরেই ওদের দুজনের মধ্যে অনেক কথাবার্তাই হয়ে যায়। এদিকে সোরা যখন সুযোগের সঙ্গে বাড়িই ফিরছিল, তখনই ওর গ্র্যান্ড মা ওকে ফোন করে আর বলে, সোদা আমাদের বাড়িতে এসে সব সত্যি কথাই বলে গেছে। আর এই ব্যাপারটা যদি সত্যিই হয়, তুমি এখনো পর্যন্ত টোকিওতে কি করছো? তাড়াতাড়ি করে তুমি বাড়ি ফিরে আসো। সোরা তখন তার গ্র্যান্ডমাকে বলে, আমি আর বাড়ি ফিরতে চাই না, আমি এখানে টোকিওতেই থাকতে চাই, আর এখানেই কোনো ছেলেকে বিয়ে করে নিতে চাই। ফোনে কথা শেষ করার পরেই সোরা ওর পেছনে সোজোকাকে দেখতে পায়, আর ওকে দেখেই হঠাৎ করেই ওর মাথায় একটা বুদ্ধি চলে আসে। তাই সে সোজোকাকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এবার সোজোকেও তো বিয়ের জন্য একটা পাত্রীই খুঁজছিল, তাই সে সোরাকে হ্যাঁই বলে দেয়। এই ব্যাপারটা যখন সোরা কোয়োকোকে জানায়, কোয়োকো খুব খুশি হয়। সে ওদেরকে অ্যাকোরিয়ামে ঘোরার জন্য 2টো টিকিট দেয়, আর এই অ্যাকোরিয়ামের আরো 2টো টিকিট কোয়োকো ওটোকেও দেয়। সোরা তখন বলে, ওর 2টো টিকিট কি হবে? না ওর কোনো গার্লফ্রেন্ড আছে, না কোনো বন্ধু। যেটা শুনে ওটো রেগে বলে, কাউকে না পেলে আমি একাই 2বার অ্যাকোরিয়াম থেকে ঘুরে চলে আসবো। পরের দিন সোরা সোজোকের সঙ্গেই অ্যাকোরিয়ামে চলে যায়, আর সেখানে গিয়ে সে ওটোকে দেখতে পায়। ওটো সেই মেয়েটার সঙ্গে এসছিল যে ওকে প্রপোজ করেছিল, কিন্তু ওরা দুজন যে একসঙ্গে অ্যাকোরিয়ামে ঘুরতে এসছে, এই ব্যাপারটা সোরার একটুও ভালো লাগছিল না। এদিকে ওটোর কন্ডিশনও খানিকটা একই রকমই ছিল। সে এখানে এই মেয়েটার সঙ্গে এলেও এখানে এসেও সে সোরাকেই খুঁজছিল। অ্যাকোরিয়ামের পর সোরা এবং সুজুকে একসঙ্গেই যাচ্ছিল। তখনই সুজুকের কাছে একটা ফোন চলে আসে। সুজুকে কথা বলার জন্য একটু দূরের দিকে চলে যায়। তখনই সোরা চলতে চলতে একটা ড্রেস দেখতে পেয়ে যায়, যেই ড্রেসটা ওর খুবই পছন্দ হয়ে যায়। কিন্তু ওই ড্রেসটার দাম এতটাই ছিল যে সোরা ড্রেসটা কিনতেই পারেনি। এরপর সোরা এবং সুজুকে একসঙ্গে একটা রেস্টুরেন্টে যায়, যেখানে ওরা দুজন অনেক কথাবার্তাই বলে। এখানেই সুজুকে ওকে একটা আংটি দেয়। এটা দেখে সোরা তো আরোই খুশি হয়ে যায়। এদিকে অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে ওটো এবং সেই মেয়েটা একটা রেস্টুরেন্টে যায়, যেখানে ওরা দুজন একে অপরের নাম জানতে পারে। আর সেই মেয়েটি তার নাম নানাকো বলে। মেয়েটি প্রথমবার ওটোর সঙ্গে ডেটে এসছে, তাই খুব খুশি হচ্ছিল। কিন্তু মেয়েটার সঙ্গে থাকার পরেও ওটোর মনে কোনো খুশিই ছিল না। এরপর যখন ওটো এবং নানাকো একসঙ্গে বাড়ি ফিরবে ভাবছিল, তখনই ওটোর কাছে ম্যাকিকোর ফোন আসে। ম্যাকিকো এখানে ওটোকে জানায়, ওটো যে মেলোডিটা তৈরি করেছে সেটা খুব বড় একটা ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে। যেই ব্যাপারটা জানা মাত্রই ওটো খুব খুশি হয়ে যায়। কিন্তু ফোন রেখে দেওয়ার পর ও যখন নানাকোর সঙ্গে কথা বলতেই যায়, নানাকো ওকে বলে, নানাকো ওর কাছে কিছু টাকা ধার চেয়ে বসে। ও বলে যে আমার মায়ের ক্যান্সার আছে, আর মায়ের ট্রিটমেন্টের জন্য আমার কিছু টাকা দরকার। নানাকোর মুখ থেকে এটা শুনেই ওটা বুঝেই যায় যে এটা একটা স্ক্যাম হচ্ছে, কারণ প্রথম দেখাতেই মেয়েটি ওকে প্রপোজ করেছিল আর ফোন নাম্বার দিয়ে বলেছিল ফোন করতে। আর তারপর যখন প্রথমবার ডেটে আসে, সেখানেই ওকে কিছু টাকা ধার চেয়ে বসে। যেই ব্যাপারটা খুব তাড়াহুড়োই হচ্ছিল।
ওটো চুপ করে বসে আছে দেখে নানাকেও বুঝেই যায় তার কাণ্ড কারখানা ওটো বুঝতেই পেরে গেছে। ওটো এটা বুঝতে পেরে যায় নানাকো এটা প্রথমবার স্ক্যাম করার চেষ্টা করছে। তাই ওটো ওকে জিজ্ঞাসা করে, তোমার এরকম করার পেছনে কি কারণ আছে? তখন নানাকো বলে, আমার বোন আসলে অনেকের কাছ থেকে টাকা ধার নিয়ে রেখেছে, কিন্তু যেটা সে শোধ করতেই পারছে না। তাই সে আমার কাছে সাহায্য চেয়েছে, আর এই জন্যই তো আমি এই রকম করে টাকা জোগাড় করার চেষ্টা করছি। এগুলো শোনার পর ওটো যখন চলেই যাচ্ছিল, মেয়েটি ওকে থামতে বলে, আর এখানে সে তার নিজের নামটাও ওটোকে জানায়, যেটা ছিল সেরা। সেরা ওটোকে জানায় যে আমার কোনো বন্ধু নেই, আর তাই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তাই আমার যখন কথা বলার ইচ্ছে হবে, আমি কি কখনো কখনো তোমাকে ফোন করতে পারি? এতে ওটো হ্যাঁ বলে দেয়। ওটো বাড়ি ফিরলেই সোরা ওকে সেই আংটিটা দেখায় যেটা সুজুকে ওকে দিয়েছিল, আর সে এটাও বলে সুজুকে আজকে আমাকে প্রপোজ করেছে। আংটিটা দেখার পরেই ওটো বলে, এই আংটিটা তো খুবই সস্তা। আসলে আংটিটা দেখতে অনেকটা খেলনা আংটির মতো ছিল। কথাটা শুনেই তো সোরা ওটোকে মারে। ওটো সোরাকে বলে, আজকে তোমার মুডটা খুব ভালো থাকতে পারে, কিন্তু আমার মুডটা একটুও ভালো নেই। তখন সোরার সেই মেয়েটার কথা মনে পড়ে, যে মেয়েটাকে সে ওটোর সঙ্গে অ্যাকোয়ারিয়ামে দেখেছিল। সোরা যখন এই ব্যাপারে ওটোকে জিজ্ঞাসা করে, ওটো বলে মেয়েটা একটা স্ক্যামার। সে তো প্রথম দেখাতেই আমার কাছ থেকে টাকা বের করার চেষ্টা করছিল। আর ওটো এখানে এটাও বলে দেয় যে মেয়েটা আমাকে ফোন করতে চাইছিল, যার পারমিশন আমি ওকে দিয়েও দিয়েছি। সোরা বলে, কিন্তু এই ব্যাপারটা তুমি কেন আমাকে বলছো? এটা তো তোমার আর সেই মেয়েটার মধ্যেকার ব্যাপার, যেটা আমাকে বলার দরকারই ছিল না। ওটো বলে, এতে আমার কিছু যায় আসে না। এইদিকে সুজুকে এবং কোয়োকো যখন সেদিন হিরোশির রেস্টুরেন্টে ডিনার করতেই গেছিল, সেখানে সুজুকের কাছে সেই ফোন কলটাই চলে আসে যেটা আগের দিনও এসেছিল। ব্যাপারটা দেখে কোয়োকোর একটু সন্দেহ লাগে, আর পরে সে জানতেও পারে যে সুজুকে একটা মেয়ের সঙ্গে কথা বলছে। এখানে কোয়োকোর কথা শুনে মনে হচ্ছিল যে কোয়োকো মেয়েটাকে আগে থেকেই জানে। পরের দিন কোয়োকো ওটোকে খুব সকাল সকালই ঘুম থেকে তুলে দেয়, আর সে বলে যে আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। আর এখানেই কোয়োকো সব ব্যাপারটাই ওটোকে জানায়। আসলে সুজুকের নিউ ইয়র্কে একটা গার্লফ্রেন্ড ছিল, যার নাম হচ্ছে ম্যারি। কিন্তু ওদের ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও মেরি এখনো পর্যন্ত সুজুকে ফলো করে, আর তার থেকে বাঁচার জন্যই তো সুজুকে বিয়ে করতে চাইছে। এতদূর পর্যন্ত তো সব ঠিক ছিল, কিন্তু আমি যখন কাল সুজুকের ফোন চেক করলাম, দেখি যে সুজুকে নিজে থেকেই মেরিকে অনেকবারই ফোন করেছে। কিন্তু এসব কিছু দেখে আমার তো সোরার কথাই চিন্তা হচ্ছে, কারণ সত্যিই যদি সুজুকে এবং সোরার বিয়ে হয়ে যায়, তাহলে মেরি সোরাকেই ছাড়বে না। ওটো তখন কোয়োকোকে জিজ্ঞাসা করে, সুজুকু যদি ম্যারি থেকে নিজেকে বাঁচাতেই চাইছে, তাহলে সে নিজে থেকে কেন ম্যারিকে ফোন করে? কোয়োকো বলে, সুজুকু প্রথম থেকেই এই রকমই, সে আসলে নিজে থেকেই মেরিকে ছাড়তে পারছে না। ওটো তখন জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাকে কি করতে বলছো? কোয়োকো বলে, আমি শুধু এইটুকুই চাই তুমি সুজুকু এবং সোরার বিয়েটা আটকে দাও। ওটো তখন চিন্তায় পড়ে যায় যে সে এই বিয়ে কি করে আটকাবে। পরে তিনি ওটো জানতে পারে সোরা নিউ ইয়র্ক যাওয়ার জন্য পুরো প্রিপারেশনই করে ফেলেছে। সে তো একটা ট্রান্সলেশন বইও কিনে ফেলেছে, যেখান থেকে সে ধীরে ধীরে করে ইংরেজি শিখছে। ওটো বলে, তুমি যদি একবার জাপান ছেড়ে চলে যাও, তাহলে নিউ ইয়র্কে জাপানিজ খাবার কি পাবে তুমি? ওটো সোরাকে এইসব কিছু বলছিল যাতে সোরা সুজুকিকে বিয়ে করা থেকে সরে আসে। কিন্তু সোরা তো ওটোর সঙ্গেই মজা করতে শুরু করে, আর বলে, তোমার হয়েছেটা কি বলো তো? তুমি কেন এমন করছো? তুমি কি আমাকে বিয়ে করতে চাইছো? এইটা শুনেই ওটো সোরাকে বলে, তোমার মতো বোকামিকে কে বিয়ে করবে? আর এরই মধ্যে সোরাকে ওর গ্র্যান্ডমা ফোন করে। সোরা তখন তার গ্র্যান্ডমাকে জানিয়ে দেয়, তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি বিয়ে করার জন্য পাত্র খুঁজে পেয়েছি, আর কিছুদিনের মধ্যে বাড়িতে লিফটও লাগিয়ে দেব। এইগুলো শুনে ওর গ্র্যান্ডমা ওকেই বকতে শুরু করে, আর বলে, তুমি কি করে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করতে পারো? তুমি কি একবারও তোমার মায়ের কথাটা ভাববে না? এইগুলো শুনেই সোরা খুব রেগে যায়, আর সে গ্র্যান্ডমাকে বলে, তুমি কি করে আমার মায়ের হয়ে কথা বলতে পারো, যখন কি আমার মা ছোটবেলাতেই আমাকে ছেড়ে চলে গেছিল। ওদের মধ্যে আরো ঝগড়া বেড়ে যাওয়ার আগে কোয়োকো সোরার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়, আর সোরার গ্র্যান্ডমাকে বলে, আমি সোরার বাড়ির মালকিন, সোরা এখানে পার্ট টাইম জব করে সময়ই বাড়ির ভাড়া দিয়ে দেয়। তুমি একদমই চিন্তা করো না, সোরার মাথা যখন ঠিক হয়ে যাবে তখন আমি ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেব। কথাটা শুনেই সোরা শকড হয়ে যায়, আর সে ভাবে, এই কথার মানেটা কি? তাহলে কি আমার সুজুকের সঙ্গে বিয়ে হবে না? এরপরেই আমরা সোরা এবং সুজুকে একসঙ্গে দেখব, যেখানে ওরা দুজনেই দুজনের কাছে ক্ষমা চাইছিল, আর এখানে ওরা ব্রেকআপও করে নেয়। আসলে ওদের দুজনের বিয়ে করার পেছনে দুজনের নিজেদের কিছু কারণ ছিল। সুজুকি ওকে বিয়ে করতে চাইছিল যাতে ম্যারিকে সে এটা বোঝাতে পারে তার এখন একটা ওয়াইফ আছে, আর সে যেন ওর পেছন ছেড়ে দেয়। এদিকে সোরা বিয়ে করতে চাইছিল যাতে সে সুজুকের কাছ থেকে লিফটের টাকাটা বের করতে পারে।
এইদিকে আমরা অ্যাসাগি টোকো নামের একজন খুব বড় ডিজাইনারকে দেখব, যে অনেক বছর পর বিদেশ থেকে টোকিওতে ফিরেছে। পরে যখন ওর ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, ইন্টারভিউয়ার ওকে একটা প্রশ্ন করে, যেটা ছিল, আমরা শুনেছি তুমি নাকি অনেক বছর আগে তোমার পরিবারের থেকে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছিলে। অ্যাসাগি টোকো বলে, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, আমার তো একবার বিয়েও হয়ে গেছিল। রাতে যখন সোরা বাড়ি ফিরে, কোয়োকো ওকে একটা লেটার দেয়, যে লেটারটা ওকে ওর গ্র্যান্ডমা পাঠিয়েছিল। আর এই লেটারের মধ্যে একটা প্লেনের টিকিট ছিল। আসলে ওর গ্র্যান্ডমা ওকে বলতে চাইছিল ও যেন খুব তাড়াতাড়ি হোম টাউনে ফিরে যায়। কিন্তু এই টিকিটটা দেখেই সোরার খুব মন খারাপ হয়ে যায়। ওটো ওকে জিজ্ঞাসা করে, তোমার মা কি তোমাকে ছোটবেলায় ছেড়ে দিয়ে চলে গেছিল? আসলে তুমি যখন ফোনে কথা বলছিলে সেগুলো আমি শুনে নিয়েছিলাম। ওর প্রশ্নের উত্তরে সোরা কিছুই বলতে পারেনি। আসলে সে খুব আনকমফোর্টেবল ফিল করছিল, যেটা বুঝতে পেরে ওটো ওকে কোনো প্রেশার দেয়নি। সোরা বলে, আমি আমার গ্র্যান্ডমার জন্য লিফট লাগাতে আর পারলাম না। ওটো ওকে বলে, তুমি এত তাড়াতাড়ি আশা কেন ছেড়ে দিচ্ছ? নিজে জব করে ইনকাম করো আর তারপর লিফট লাগিয়ে দাও। সোরা বলে, কিন্তু এত তাড়াতাড়ি আমি এতগুলো টাকা কি করে জমা করব? যতদিনে আমি জমা করব ততদিনে হয়তো আমার গ্র্যান্ডমাও আর থাকবে না। ওর এতটা মন খারাপ দেখে ওটো ওকে ওর নতুন কম্পোজ করা মেলোডিটা শোনায়, যেটা শুনে সোরা খুব খুশি হয়ে যায়। আর তারপর সে নিজেকে ওটোর সঙ্গে তুলনা করতে শুরু করে, যে ওটো কত ভালো। প্রথম থেকেই সে ভেবে নিয়েছে সে একজন মিউজিশিয়ান হবে, আর সেই ব্যাপারেই সে প্রথম থেকে কাজ করেই চলছে। আর তারপর সোরা বলে, আর এক আমি, যে নিজেই জানে না তার জীবনের লক্ষ্যটা কি। সোরা ডিসাইড করেই ফেলেছে যে সে তার হোম টাউনে ফিরে যাবে। তাই ফিরে যাওয়ার আগে সে তার পছন্দের ড্রেসটা আবারও দেখতে যায়, আর এবারে সে ওটোকেও সঙ্গে নিয়ে যায়। সেখানেই ওটো ওকে বলে, তুমি বাড়ি ফিরে যেও না, এখানেই থেকে যাও। ওর কথা শুনে সোরা তো অবাক হয়ে যায়, আর সোরা এই কথার অন্য কিছু মিনিংই বের করে ফেলে। সে ওটোকে বলে, এখানে থেকে যাও মানেটা কি? তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, আমাকে বিয়ে করতে চাও, আর এখনই কি তুমি আমাকে কিস করার চেষ্টা করছিলে? এটা শুনে ওটো প্রথমটাই শকড হয়ে যায়। তারপর ওদের মধ্যে এই ব্যাপার নিয়েই ঝামেলা বেঁধে যায়। পরের দিন সকালে কোয়োকো ওদের দুজনকে খুব বকতে থাকে, কারণ ওরা দুজন খুব নেশা করেই আগের দিন রাতে বাড়ি ফিরেছিল। ও তোর নেশা তো এখনো পর্যন্ত যায়নি। এখানে কোয়োকো আবারও সোরাকে প্লেনের টিকিট দেয় আর বলে, তুমি এবার তোমার হোম টাউনে ফিরেই যাও। সোরা ভাবে যে আমি যদি এখনই হোম টাউনে ফিরে যাই তাহলে সেখানে গিয়ে কি করব? সেখানে তো কোনো জবও পাওয়া যায় না, তার মানে আমার টাকাও ইনকাম হবে না। এগুলো ভাবার পরেই সোরা ঠিক করে ফেলে সে টোকিওতেই থেকে যাবে, আর ওটোর মতো অনেক টাকাই ইনকাম করে তার গ্র্যান্ডমার জন্য লিফট লাগিয়ে দেবে। এগুলো বলার পরেই সোরা তো প্লেনের টিকিটটাও ছিঁড়ে ফেলে। সোরা টোকিওতে থেকে যাবে ডিসাইড তো করে ফেলেছে, কিন্তু সে জানে না যে সে কি করে বেশি টাকা ইনকাম করবে। তখন হারুকে বলে, তোমার সেই কাজটাই করা উচিত যেটা তুমি ভালো করে করতে পারো। এটা শোনার পর সোরা তার পছন্দের ড্রেসের সামনে গিয়ে বসে থাকে। ঠিক তখনই দোকানের মালিক বাইরে বেরিয়ে আসে। সোরা সেটা দেখে যখন চলেই যাচ্ছিল, দোকানের মালিক ওকে থামতে বলে। আসলে দোকানদার সোরাকে অনেকবারই এই ড্রেসের সামনে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে দেখেছে, তাই দোকানদারও জানে সোরার এই ড্রেসটা খুবই পছন্দের। কিন্তু সে সোরাকে জানায় যে এই ড্রেসটা তো বিক্রি হয়ে গেছে, যেটা শুনে সোরার খুব মন খারাপ হয়ে যায়। কিন্তু দোকানের মালিকের আজকে মুডটা খুব ভালো ছিল, তাই সে সোরাকে একবার ওই ড্রেসটা পরতে দেয়। ড্রেসটা পরা মাত্রই সোরা খুব খুশি হয়ে যায়। জামা কাপড়ের প্রতি সোরার একটা আলাদাই ভালোবাসা আছে, তাই সে এই দোকানের মালিককে জিজ্ঞাসা করে সে কি এখানে কোনো কাজ করতে পারে। কিন্তু দোকানের মালিক তো ওকে না বলে দেয়, কারণ দোকানের মালিকের কাছে আগে থেকেই অনেকজন কর্মচারী আছে। কিন্তু এরপরে দোকানের মালিক ওকে একটা কাগজে কিছু ব্র্যান্ডের নাম এবং তাদের ঠিকানা সোরাকে লিখে দেয়, যাতে সোরা এই সব জায়গাগুলোয় গিয়ে কাজের খোঁজ পেতে পারে। এরপর সোরা যখন বাড়িতেই ছিল তখনই কোয়োকোর কিছু ড্রেস ড্রাই ক্লিনিং করে বাড়ি আসে, যার মধ্যে একটা ড্রেস খুব বড় একটা ব্র্যান্ডের ছিল। সোরা তখন সেই ড্রেসটা বের করে তার সমস্ত রকম স্টিচিং দেখতে শুরু করে, আর সে এটাই ভাবতে থাকে যে এই ড্রেসটা তৈরি কি করে হয়েছে। এদিকে ওটো যখন কোম্পানিতে যায়, মেকিকো ওর জন্য একটা ছোটখাটো সেলিব্রেশন রাখে, কারণ খুব তাড়াতাড়ি ওটো ডেবিউ করতে চলেছে। মেকিকো এটা ঠিক করে রেখেছিল যে এই ডেবিউতে ওটোর সঙ্গে একটা মেয়েও থাকবে, যে ওটোর সঙ্গেই গান গাইবে। মেকিকো ওকে এটাও বলে যে সেই মেয়েটা কে হবে সেটা তো আমরা ইন্টারভিউ এর মাধ্যমেই জানতে পারবো। এদিকে সুজুকে আবারও নিউ ইয়র্ক ফিরে যাচ্ছে, তাই কোয়োকো ওর সঙ্গে দেখা করতে আসে। সুজুকে আবারও বিদেশে চলে যাচ্ছে, তাই কোয়োকোর খুবই মন খারাপ ছিল, কিন্তু তবুও সে হাসি মুখেই কোয়োকোকে বাই বলে। এইদিকে আমরা সোরার গ্র্যান্ডমাকে দেখব যে অ্যাসাগি টোকোর একটা ম্যাগাজিন দেখছিল, আর ম্যাগাজিনটা দেখে
ওর খুব মন খারাপও হচ্ছিল, কিন্তু সেটা কেন হচ্ছিল ওটা তো আমরা পরে গিয়েই জানতে পারবো। সোরা কোয়োকোর সেই ড্রেসটা দেখতে দেখতে সেই ড্রেসের সমস্ত পার্টস আলাদা করে দেয়। ওটো যখন এই ব্যাপারটা দেখে সে তো শকড হয়ে যায়। আর তারপর সোরাকে জিজ্ঞাসা করে, তুমি এরকম কেন করেছো? সোরা বলে, আমি সবসময় এটা দেখতে চাইতাম যে ড্রেসগুলো তৈরি কি করে হয়, এই জন্যই তো আমি ড্রেসের সমস্ত পার্টগুলোকে আলাদা করে ফেলেছি। এরপর ওরা দুজন সেই ড্রেসটা সেলাই করতে বসে যায় যাতে কোয়োকো এই ব্যাপারটা জানতেই না পারে। কিন্তু ততক্ষণে কোয়োকো বাড়ি ফিরে এসেছিল। কোয়োকোর আওয়াজ শুনতে পেয়ে ওরা কোনো রকম করে সেই ড্রেসটাকে লুকিয়ে ফেলে আর দুজন এমনই অ্যাক্টিং করে যেন কিছুই হয়নি। কিন্তু ওদের দুজনকে এই রকম বিহেভ করতে দেখে কোয়োকো বুঝতেই পারে যে কিছু তো একটা প্রবলেম আছে। আর সে একটু খোঁজাখুঁজির পর তার সেই ড্রেসটা পেয়েও যায়। আর কিছু করার নেই দেখে সোরা তো কোয়োকোর কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু আমরা কোয়োকোকে দেখবো যে এই ব্যাপারে একটুও রাগ করেনি। সোরাকে বলে, এই ড্রেসটা তো অনেক সস্তা, ব্র্যান্ডের নামটা তুমি হয়তো ভুল করেই পড়ে ফেলেছো, এটা সেই ব্র্যান্ডের নয়, এটা তার থেকে কমা ব্র্যান্ডের। এইসব কথা শোনার পরেই সোরার মনে একটু স্বস্তি আসে। তারপর কোয়োকো ওকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি এরকমটা করেছো কেন? তখন সোরা ওকে সেটাই বলে যেটা সে ওটোকে বলেছিল। পরের দিনই সোরা এবং ওটো একসঙ্গেই বাথ হাউস পরিষ্কার করতে যায়। আর যেখানে পরিষ্কার করতে গিয়ে ওরা দুজন খুব মস্তিও করে। পরে যখন ওরা কথা বলে সেখানে সোরা ওটোকে তার বার্থ ডেট জিজ্ঞাসা করে। ওটো তার বার্থ ডেট বললে সোরা বুঝতে পারে যে দুজনেই গ্রীষ্মকালে হয়েছে আর দুজনেই প্রায় সমবয়সী। কিন্তু সোরা ওর থেকে 7 দিনের বড়। কথা বলতে বলতেই ওরা দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। ওদেরকে দেখে মনে হচ্ছিল যেন ওরা কিস করতে চাইছে। কিন্তু তখনই সোরা ওটোর মুখে একটা ওয়াটার গান দিয়ে জল মারে। এটা দেখে ওটো খুবই রেগে যায় আর সেও একটা বালতিতে জল ভরে। কিন্তু সে এটাও চেক করে জলটা যেন গরম হয়, কারণ এখন শীতের সময় আর সে সোরাকে অসুস্থ করতে চায় না। তারপর সে পুরো 1 বালতি জলই সোরার গায়ে ঢেলে দেয়। সোরাও এটা বুঝেই নেয় যে জলটা গরম আছে, তাই তার তো ওটোর এই বিহেভিয়ারটা খুবই ভালো লাগে। পরের দিন সোরা বিভিন্ন রকম দোকানে যায় আর সেখানে বিভিন্ন রকম ড্রেসগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। কোয়োকো সেদিন সোরার গ্র্যান্ডমাকে ফোন করে আর বলে সোরা এখন আর কারোর উপর ডিপেন্ড থাকতে চাইছে না। সে চায় যে সে নিজে ইনকাম করে তোমার জন্য একটা লিফট লাগিয়ে দেবে, তাই তুমি প্লিজ তাকে আর কিছুদিন সময় দাও। রাতে সোরা বাড়ি ফিরে কোয়োকো এবং ওটোকে বলে, আমি আজকে অনেক ড্রেস দেখেছি আর যেগুলো দেখে আমার মুডটা একদম ভালো হয়ে গেছে। এটা বলার পরেই সে ওদের দুজনকে একটা ড্রেসের ছবি এঁকেও দেখায়। কোয়োকো যখন এই ছবিটা দেখে তখন সে বুঝতে পারে সোরার মধ্যে একজন ডিজাইনার হওয়ার সব কোয়ালিটি আছে। এদিকে ওটো যখন এই ছবিটা দেখে সে তো অবাক হয়ে যায়। কোয়োকো সোরাকে এনকারেজ করে বলে, তুমি এই রকমই আরো অনেক ড্রেসের ছবি আঁকতে শুরু করো। এইরকম করে কিছুদিন চলার পর ওটো ওকে বলে, তুমি কেন না নিজে থেকে কোনো ড্রেস ডিজাইন করো। যেটা শুনে সোরাও তার নিজের মন থেকেই ড্রেসের ডিজাইন তৈরি করতে শুরু করে। আর এইরকম করতে করতে সে খুব কম সময়ের মধ্যে অনেক ডিজাইনই করে ফেলে। ওটো যখন এই ব্যাপারটা দেখে সে খুব অবাক হয় আর ভাবতে থাকে যে সোরা নিজেই জানে না তার মধ্যে কতটা ট্যালেন্ট আছে। কোয়োকো একদিন তার বন্ধু তরুর সঙ্গে দেখা করে। আসলে তরুও একজন ডিজাইনার। কোয়োকো চাইছিল তরু যেন সোরাকেও তার সঙ্গে কাজে রেখে দেয়, কারণ সোরার মধ্যেও একজন ডিজাইনার হওয়ার সব গুণই আছে। কিন্তু তরু এখানে কোয়োকোকে নাই বলে দেয়। সে বলে, আমাদের বন্ধুত্ব যতই পুরনো হোক না কেন, শুধুমাত্র তোমার কথাতে আমি সোরাকে কাজে রাখতে পারবো না। সোরার কাছে তো কোনো এক্সপিরিয়েন্সও নেই। রাতে ওটো কাজ করতে করতে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে যায়। ব্যাপারটা যখন সোরা দেখতে পায় তখন সোরা ওর একটা স্কেচ বানাতে শুরু করে। আর এইরকম তরু কোয়োকোকে না বলে দিলেও কোয়োকো হার মানেনি। সে পরের দিনই সোরাকে তার সঙ্গে তরুর কাছে নিয়ে যায় এবং সোরার করা কিছু ডিজাইন তরুকে দেখায়। সে তরুর সামনেই সোরার অনেক প্রশংসাও করে। তরুরও সোরার এইসব ডিজাইনগুলো খুব পছন্দ হয়ে যায়। তারপর সে সোরাকে কাপড়ের ব্যাপারে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে, যেগুলোর উত্তর সোরাও খুব ভালোভাবে দিয়ে দেয়। আর এই উত্তরগুলো শুনে তরুও ওর ওপর ইমপ্রেস হয়ে যায়। কিন্তু তরু সোরাকে কাজে রেখেছে নাকি সেটা এখানে বলা হয়নি। সোরা জানতে পেরে গেছিল কোয়োকোর সেই ড্রেসটা খুবই এক্সপেন্সিভ ছিল, কিন্তু কোয়োকো সেদিন ওকে মিথ্যে বলেছিল যে ড্রেসটা খুবই সস্তা। এই ব্যাপারে সোরা কোয়োকোকে জিজ্ঞাসা করে। কোয়োকো বলে, হ্যাঁ আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, কিন্তু দেখো আমি মিথ্যে বলেছিলাম বলে তোমার মধ্যে যে ডিজাইনার হওয়ার কোয়ালিটি আছে সেটা বেরিয়ে এসছে। কোয়োকো ওকে এটাও বলে যে আমিও যখন ছোট ছিলাম তোমার মতোই সবসময় পেন্টিং করতাম, আর এতটাই পেন্টিং করায় ব্যস্ত থাকতাম যে সময় কখন চলে যাচ্ছে সেটাও বুঝতে পারতাম না। এইসব কথাগুলো সোরা খুব মন দিয়ে শুনছিল।
কোয়োকোর এইসব কথাবার্তা সোরার খুব পছন্দ হয়ে যায়। সে এইটাও ভাবে যে কোয়োকো তার নিজের কথা না ভেবে সবার কত কেয়ার করে। পরের দিন ওটো যখন কোম্পানিতে যায়, ম্যাকিকো ওকে বলে ওর জন্য সে একটা মেয়ে পার্টনার খুঁজে পেয়ে গেছে। কিন্তু ওটো যখন মেয়েটার গান শুনে তখন বুঝতে পারে যে মেয়েটা তো ঠিক করে গান গাইতেই পারে না। সেটা দেখে ওটোর খুব মন খারাপ হয়ে যায়। ম্যাকিকো বলে একে তো আমাদেরকে নিতেই হবে, কারণ এই স্পন্সরের মেয়ে। এইগুলো শুনে ওটোর সোরার কথা মনে পড়ে, আর সেইভাবে তার কাছেও ট্যালেন্ট আছে, আর সে এই ট্যালেন্টটা যে কোনো কিছুর ওপর নষ্ট করতে চায় না। তাই তো সে এখানে মেকিকোকে বলে যে আমি আর তোমার সঙ্গে কাজই করতে চাই না, কারণ আমি এইভাবে যে কারোর সঙ্গে কাজ করলেই আমার ট্যালেন্টটা এমনিই নষ্ট হয়ে যাবে। ও তো যখন বাড়ি ফেরে ওর খুবই মন খারাপ ছিল, যেটা বুঝতে পেরে সোরা ওকে চিয়ার আপ করার চেষ্টা করে। ঠিক তখনই সোরার কাছে ফোন আসে ও তরুর ডিজাইনিং কোম্পানিতে কাজ পেয়ে গেছে, যেটা শুনে সোরা খুব খুশি হয়ে যায়। এইদিকে তখনই ওটোকে মাকিকো ফোন করে আর বলে আমি ডিসাইড করে নিয়েছি তোমার গান থেকে স্পন্সরের মেয়েকে সরিয়ে দেব, তার জন্য আমি একটা প্ল্যানিং করেছি। ম্যাকিকোর প্ল্যানিং অনুযায়ী ওটো এবং সোরা পরের দিন কোম্পানিতে পৌঁছে যায়, কারণ ম্যাকিকো ওটোকে বলেছিল যে ওর একটা বন্ধুকেও এখানে আনতে। এরপর ম্যাকিকো তার একজন পরিচিত মহিলাকেও সেখানে আনে, যাতে সেই মহিলা ওটোর গানে অ্যাক্টিং করতে পারে। আর ওরা এমনটা দেখানোর চেষ্টা করছিল যেন ওখানে একটা গানের শুটিং চলছে, আর ব্যাকগ্রাউন্ডে ওটোর গানটাই বাজছিল। ম্যাকিকো এটা ভালো করেই জানতো ঠিক 11টার সময় কোম্পানিতে সিইও আসবে। সময় মতো সিইও আসার পর যখন সে ওটোর গানটা শুনতে পায়, তার তো ওটোর গানটা খুব ভালোই লেগে যায়। ওটোর গান অ্যাপ্রুভ হয়ে গেছে সেই খুশিতে রাতে ওরা সবাই মিলে পার্টি করে। কিছুক্ষণ পর ওটোর ফোনে সেরা ফোন করে, যেটা দেখে সোরা ওটোকে ফোনটা দেওয়ার জন্যই দৌড়াচ্ছিল। আসলে ওটো তখন স্নান করতে চলে গেছিল, কিন্তু এই ফোন দিতে যাওয়ার চক্করে ভুল করেই ফোনটা রিসিভ হয়ে যায়, যেটা দেখে সোরাই সেরার সঙ্গে কথা বলতে থাকে, কারণ সে তো ওটোর কাছ থেকে আগে থেকেই সেরার ব্যাপারে সবকিছু জেনে নিয়েছিল যে সেরার একজন বন্ধু দরকার, যার সঙ্গে সেরা সবকিছু শেয়ার করতে পারবে। সেরা এখানে সোরাকে তার সমস্ত প্রবলেমই বলতে শুরু করে, যেসব কিছু শোনার পর সোরা ওকে মোটিভেট করার চেষ্টা করে। সোরার এই সব কথাগুলোই সেরার খুব পছন্দ হয়ে যায়। কথা বলতে বলতে ওদের মধ্যে বন্ধুত্বও হয়ে যায়। সেরা যাতে পরে সোরাকে ফোন করতে পারে সেটার জন্য সোরা তার নাম্বারটা সেরাকে দিয়ে দেয়। সেদিন রাতে সোরা তার মায়ের স্বপ্ন দেখে, আর এই স্বপ্ন থেকেই আমরা জানতে পারবো অ্যাসাগিটোকুই হচ্ছে সোরার মা। সোরার মার ডিজাইনার হওয়ার স্বপ্ন ছিল, আর সেজন্য সে প্যারিস থেকে একটা অফারও পেয়েছিল, কিন্তু সোরার গ্র্যান্ডমা ওকে প্যারিস যাওয়ার পারমিশন দিচ্ছিল না। গ্র্যান্ডমা এটাই বলছিল যে সেই ছোট্ট সোরাকে ছেড়ে দিয়ে কি করে প্যারিস যেতে পারে, কিন্তু সোরার মাও জেদ ধরে বসেছিল যে সে প্যারিস যাবে এবং ডিজাইনার হবে। এটা শুনে ওর গ্র্যান্ডমা রেগেই ওর মাকে একটা চড় মেরেছিল, আর সঙ্গে এটাও বলেছিল ঠিক আছে তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু তুমি ফিরে আর কখনো এখানে আসবে না। সোরাকে আমি যেমন করেই হোক আমার মতো করে বড় করে নেব। পরের দিনই সোরার মা বাথরুমে যাওয়ার নাম করে সোরাকে ছেড়ে দিয়ে চলে যায়। আসলে সোরা ছোটবেলা থেকে এই সব কিছুই জানতো, আর তাই তো সে তার মাকে এতটা বেশি ঘৃণা করে। স্বপ্নটা দেখার পর সোরার ঘুম ভেঙে যায়, তারপর আর তার কিছুতেই ঘুম ধরছিল না। তাই সে একটা বালিশ নিয়েই ড্রয়িং রুমে চলে যায়, আর এখানে এসেই দেখে ওটো এখানে ঘুমিয়ে আছে। তাই সে ইচ্ছে করেই ওটোকে জাগানোর চেষ্টা করছিল, যেটা ওটো ভালোভাবে বুঝতে পারছিল, কিন্তু সে সোরার সঙ্গে কোনো কথাই বলেনি। এখানে সোরা ওটোকে তার মনের কথাগুলো বলতেও থাকে, যেগুলো প্রথমটাই তো ওটো শুনছিল মন দিয়ে, কিন্তু তারপরে তার ঘুম ধরে যায়। পরে তিনি সোরা তার ডিজাইনিং কোম্পানিতে যায়, কিন্তু ও কোম্পানিতে একজন ইন্টার্ন হিসেবেই ঢুকেছে, তাই তো ওকে দিয়ে প্রথমে ডিজাইনিং এর কোনো কাজই করানো হয়নি। ওকে এখানে ডিজাইনিং এর পরিবর্তে সমস্ত রুম পরিষ্কার করা, সবার জন্য কফি আনা, এইসব কিছুই করতে হচ্ছিল, যেগুলো সোরাও আনন্দের সঙ্গেই করছিল। এইভাবে কাজ করতে করতে সকাল থেকে সন্ধে হয়ে যায়, তখন সবাই বাড়িও চলে যায়, কিন্তু একজন এমপ্লয়ি যার নাম শিন, সে তখনও বাড়ি যায়নি। সোরাকে এইভাবে একা কাজ করতে দেখে শিনও ওকে হেল্প করতে শুরু করে। তারপর শিন তার তৈরি করা একটা ড্রেস সোরাকে গিফট করতে চায়, যেটা সোরা মোটেও নিতে চাইছিল না, কারণ সোরা ভাবছিল এই ড্রেসটা নিশ্চয়ই খুব দামি হবে। তখন শিনোকে বুঝিয়ে বলে আরে তুমি ভালো করে দেখো, এই ড্রেসটায় একটু প্রবলেম আছে, তো আমি এই ড্রেসটা অন্য কোনো ক্লায়েন্টকে দিতেও পারবো না, তাই তো আমি এটা তোমাকে দিতে চাই। এবার সোরা ড্রেসটা নিয়ে নেয়। এভাবেই কথা বলতে বলতে ওদের মধ্যে দূরত্ব অনেকটাই মিটে যায়। পরে ওরা দুজন মিলে একসঙ্গে বিভিন্ন দোকানের সামনে গিয়ে তাদের জামা কাপড়গুলো ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। পরের দিন সোরা শিনের দেয়া টপটা পরেই অফিসে চলে যায়। এই টপটা পরে সে আজকে নিজের খুব প্রশংসাও করতে থাকে। প্রতিদিনের মতো আজকেও যখন সোরা রুম পরিষ্কারই করছিল, তখনই তার হাত লেগে তরু তৈরি করা একটা ডিজাইন নষ্ট হয়ে যায়,
যেটা দেখে সোরা খুবই চিন্তায় পড়ে যায়। সে ওই ডিজাইনটাকে আগের মতো করতে না পেরে নিজের মতো করেই একটা ডিজাইন করে রেখে দেয়। এটা যখন তরু দেখে তখন সে শকড হয়ে যায়, কারণ এই ডিজাইনটা তো তার তৈরি করা ডিজাইনের থেকেও অনেক সুন্দর হয়েছিল। আর সে এটাও বুঝে যায় এটা নিশ্চয়ই সোরার কাজ। তখনই ওখানে শিন আসে আর তরুকে আসাগি টোকোর একটা ম্যাগাজিন দেখায়। সে এখানে এটাও বলে যে সোরা আসাগি টোকোর মেয়ে, কারণ ওদের দুজনের সারনেম তো একই। তরু এই ব্যাপারটা গিয়ে কোয়োকোকে জানায়, যেটা শুনে কোয়োকো অবাক হয়ে যায়, কারণ সে নিজেই এই ব্যাপারটা জানতই না। তারপর ওরা বুঝেই যায় যে সোরা কেন এত ডিজাইনিং এ ট্যালেন্টেড। এইসব কিছু সোরা তার মা বাবার কাছ থেকে পেয়েছে। তার মা খুব ভালো ডিজাইনার, আর ওর যে বাবা ছিল সে খুব ভালো পেইন্টার ছিল। কোয়োকো তরুকে বলে আসাগি টোকো নিজে ডিজাইনার হওয়ার জন্য তার ছোট্ট মেয়েটিকে ছেড়ে দিয়ে চলে গেছিল। কথাটা শুনেই তরুর সোরার জন্য একটু খারাপ লাগে, কারণ কোনো মা তার বাচ্চাকে কি করে ছেড়ে যেতে পারে। কোয়োকো যখন বাড়ি ফেরে দেখে যে সোরা কাজ করতে করতে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তাই ওটো যখন ওখানে আসে কোয়োকো তাকে বলে সোরাকে তুমি নিয়ে গিয়ে রুমে শুইয়ে দাও। ওটোর এরকমটা করতে ইচ্ছে না থাকলেও কিছুক্ষণ পর সে এইরকমটাই করে। সেদিন রাত 2টো পর্যন্ত তরু তার অফিসেই ছিল। আসলে প্যারিসে ফ্যাশন উইক হতে চলেছে, যেখানে তরুও একটা ড্রেস ডিজাইন করে পাঠাতে চায়, কিন্তু সে কি রকম ডিজাইন করবে সেটাই ঠিক করতে পারছিল না। কিন্তু হঠাৎ করেই ওর মাথায় একটা ড্রেস ডিজাইনের আইডিয়া চলে আসে। সে এই ব্যাপারে শিনকে ফোন করে। শিন বলে এগুলো তো আমরা পরের দিন সকালেও করতে পারি, তাই প্লিজ তুমি এখন ঘুমিয়ে পড়ো। এটা বলে শিন ফোনটা রেখে দেয়। যেটা দেখে তরু চিন্তায় পড়ে যায় যে সে এবার কি করবে। আর তখনই তার মাথায় সোরার কথা আসে, তাই সে সোরাকে ফোন করে ডেকে নেয়। সোরা এটা শুনে এত খুশি হয় যে সে রাত 2টোর সময় কোম্পানিতে চলে যায়, আর সে তরুকে তার ড্রেস ডিজাইন করতে সাহায্যও করে। এত রাত হয়ে যাওয়ার পরেও সোরা একটুও বিরক্ত হয়নি, আর সে বাড়ি যাওয়ার নামও ধরছিল না। যেটা দেখে তরু ওর উপর ইমপ্রেস হয়ে যায়। তাই তো পরের দিনই তরু সোরাকে তার একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে বলে। এই ব্যাপারটা তরুর একজন মেয়ে এমপ্লয়ির মোটেও পছন্দ হয়নি। সে এই ব্যাপারে সবার কাছে গিয়ে বলেও, কিন্তু এতে কোনো লাভই হয়নি। কিছুক্ষণ পর তরুর সেই ক্লায়েন্ট কোম্পানিতে চলেও আসে। তার সমস্ত প্রবলেমগুলোই সোরা খুব সুন্দরভাবে সলভ করে দেয়। এতে ওই ক্লায়েন্ট সোরার ওপর খুব ইমপ্রেস হয়, এবং তরুও। কিন্তু আমরা সেই মেয়েটিকে দেখব সে এতটা জেলাস হয় যে সে সবার সামনেই সোরার সঙ্গে লড়াই করতে থাকে। এখানে সোরাও উল্টে সেই মেয়েটার সঙ্গে লড়াই করতে থাকে, যেটা দেখে তরুর খুবই রাগ হয়, কারণ এই খবরটা বাইরে গেলে তার কোম্পানির নাম খারাপ হয়ে যাবে। তাই তো এর শাস্তি হিসেবে সে সোরাকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেয়। এই ব্যাপারে সোরা কোয়োকো এবং ওটুকেও জানায়। সে ওদেরকে এটাও বলে যে আমাকে 2 সপ্তাহের মধ্যে একটা ড্রেস ডিজাইন করতে হবে। সেটা যদি তোর পছন্দ হয় তাহলেই আমি কোম্পানিতে থাকতে পারবো, আর না হলে আমাকে কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হবে। যেগুলো শুনে কোয়োকো ওকে নতুন ড্রেস ডিজাইনের কিছু আইডিয়া দেয়। রাতে ওটো সোরার হাত ধরে তার হার্টবিট চেক করতে থাকে, যেটা দেখে সোরা ইমপ্রেস হয়ে যায়, কারণ ওটো হার্টবিট চেক করতেও জানে। ওটো এখানে সোরাকে বলে একদিন আমি তোমার হার্ট রেটের উপর একটা মিউজিক বানাবো। পরের দিন ওটো এবং সোরা একসঙ্গে খুবই এনজয় করতে থাকে, যেখানে এনজয় করতে গিয়ে ওরা দুজন খুব খুশিই ছিল, কারণ কিছুদিনের মধ্যেই ওদের দুজনের স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু হঠাৎ করেই সোরার মনটা একটু খারাপ হয়ে যায়। তার এটাই মনে হয় যে ওটো যখন ফেমাস একজন মিউজিশিয়ান হয়ে যাবে সে হয়তো সোরাকে ভুলেই যাবে। এটা জেনে ওটো ওকে সান্ত্বনা দিয়ে বলে, আরে তুমি এত চিন্তা কেন করছো, আমি যত বড়ই মিউজিশিয়ান হয়ে যাই না কেন আমি তোমাকে কখনোই ভুলে যাব না। পরের দিন ডিজাইন করতে করতে সোরা যখন ক্লান্ত হয়ে যায় সে একটা পার্কে চলে যায় রিল্যাক্স করার জন্য। আর সেখানে গিয়ে দেখে একটা মেয়ে কিছু বাচ্চাদেরকে গান শেখাচ্ছে। ওর গানের গলা সোরার খুব পছন্দ হয়ে যায়। তখনই ওর মনে পড়ে ওটো তার গানের জন্য একটা পার্টনার খুঁজছে। তাই তো সে ওটোকেও টেক্সট করে ওখানে ডেকে নেয় আর বলে আমি তোমার জন্য পার্টনার খুঁজে পেয়ে গেছি। দূর থেকে ওটো যখন সেই মেয়েটার গান শোনে তারও খুব পছন্দ হয়ে যায়, কিন্তু পরে যখন সে মেয়েটাকে ভালো করে দেখে তখন সে বুঝতে পারে এটা তো সেরা। তারপর ওটো এবং সেরা একে অপরকে হাই হ্যালো বলে, আর ওটো এখানে সেরার সঙ্গে সোরার পরিচয়ও করিয়ে দেয়। সোরার গলার আওয়াজ সেরা চিনতেও পেরে যায়, কারণ ওরা দুজন একদিন তো ফোনে কথাও বলেছিল। পরের দিন ওটো সেরার গানের ভিডিওটা ম্যাকিকোকে দেখায়। ম্যাকিকো ওর গানের গলা শুনে খুবই ইমপ্রেস হয়ে যায়। এদিকে সোরা হারুকে সেরার ব্যাপারে বলছিল যে সেরা যেমনি দেখতে সুন্দরী তেমনি ওর গানের গলাও খুব সুন্দর। সোরার একটা মডেল দরকার ছিল যার জন্য সে তার ড্রেস ডিজাইন করতে পারবে। তাই হারু এখানে ওকে বলে
যে তুমি কেন না সেরার জন্য এই ড্রেস তৈরি করছো। এভাবে তুমি তোমার মডেলও পেয়ে যাবে, আর ওদিকে ওটোর গানের জন্য পার্টনারও পেয়ে যাবে। হারুর এই আইডিয়াটা সোরার খুব পছন্দ হয়ে যায়। তাই পরে তিনি সোরা এবং ওটো দুজনে মিলে সেরার সঙ্গে দেখা করে। সোরা ওকে রিকোয়েস্ট করে তার মডেল হওয়ার জন্য, আর ওটো ওকে রিকোয়েস্ট করে তার পার্টনার হওয়ার জন্য, যাতে তারা একসঙ্গে গান গাইতে পারে। এইসব কিছুতে সেরা প্রথমটাই না বলছিল, কারণ তার এটা মনে হচ্ছিল এইসব কিছু সে করতেই পারবে না। তার মধ্যে এতটা কনফিডেন্সও নেই। যেটা শুনে সোরা ওকে অনেক বোঝায়, আর অনেক বোঝানোর পর সেরা শেষমেশ রাজি হয়েই যায়। সেরা রাজি হয়ে যাওয়ার পরেই সোরা ম্যাকিকোর কাছে যায় আর ওকে রিকোয়েস্ট করে এদের যে মিউজিক ভিডিও তৈরি হবে আমি তাতে কি সেরার জন্য ড্রেস তৈরি করতে পারি। ম্যাকিকো এতে রাজি তো হয়ে যায়, কিন্তু সে সোরাকে বলে এইসব কিছু তো ডাইরেক্টরের ওপর ডিপেন্ড করে। ডাইরেক্টরের যদি তোমার ড্রেস পছন্দ হয়ে যায় তাহলে এই সবকিছু ঠিক আছে। যেটা শুনেই সোরা খুব খুশি হয়ে যায়। এদিকে আমরা তরুকে দেখবো যে প্যারিস ফ্যাশন উইকে যাওয়ার জন্য অনেক ড্রেস ডিজাইন করে ফেলেছিল। ঠিক তখনই শিনকে সোরা ফোন করে, যেটা দেখে তরু বলে এ এখনো বেঁচে আছে। আসলে সোরা যবে থেকে সাসপেন্ড হয়েছে তবে থেকেই তরু ওকে খুব মিস করতে থাকে, কারণ সোরা তার কাজগুলোকে খুব ভালোভাবেই করতো, যার জন্য তরুর খুব হেল্পও হয়ে যেত। ফাইনালি সোরা কিভাবে ড্রেস ডিজাইন করবে তার একটা আইডিয়া পেয়ে যায়, যেই ব্যাপারটা সে শিনকে বলে। শিন এই ব্যাপারটা তরুকে জানালে তরু শিনকে সোরার কাছে পাঠিয়ে দেয়, যাতে শিন সোরাকে তার ড্রেস ডিজাইনিং এ সাহায্য করতে পারে। এরপর শিনের সাহায্যে কিছুদিনের মধ্যেই সোরা সেরার জন্য একটা ড্রেস ডিজাইন করে ফেলে। কিন্তু এই ড্রেসে এখনো পর্যন্ত কিছু ডিজাইনিং বাকি আছে, যার জন্য সবাই মিলে সোরাকে হেল্প করতে শুরু করে। সেদিন যখন ওটো কোম্পানিতেই ছিল, ম্যাকিকো ওকে জিজ্ঞাসা করে সেরা সবসময়ই হাতে একটা ব্রেসলেট পরে থাকে, কিন্তু সে এরকমটা কেন করে, তুমি কি তার ব্যাপারে কিছু জানো? ওটো এতে নাই বলে দেয়, কারণ সেরা যে কোনো ব্রেসলেট পরে থাকে সে এই ব্যাপারটা কোনোদিন লক্ষ্যই করেনি। রাতে আমরা সেরাকে দেখব যে তার হাতের থেকে সেই ব্রেসলেটটা খুলে ফেলে, আর তখনই আমরা তার হাতে কিছু কাটা দাগ দেখতে পাবো। যেখান থেকে এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে সেরা এর আগে অনেকবারই সুইসাইড করার চেষ্টা করেছিল, তাই তো সে সেই দাগগুলোকে একটা ব্রেসলেট দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে। সেরার এই ব্যাপারটা ওটোও বুঝতে পারে, কিন্তু সে এই ব্যাপারে সেরাকে কোনো রকম কোনো প্রশ্নই করেনি। উল্টে সে সেরাকে বলে আমি একজন বন্ধুর মতো সবসময় তোমার পাশে থাকবো, তাই তোমার কোনো বিষয় নিয়ে কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আর আমি তোমাকে সবসময় সাপোর্টও করব। যে এটা শুনে সেরা খুব খুশি হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যেই সোরা তার সেই ড্রেসটা তৈরি করে ফেলে, যে ড্রেসটা দেখতে অনেকটা সুন্দর হয়েছিল। এই ড্রেসটা ডাইরেক্টর এবং বাকিদেরও খুব ভালো লাগে। তারপর তো ওদের মিউজিক ভিডিও শুটিংও শুরু হয়ে যায়, কিন্তু এই শুটিংয়ে আমরা সেরাকে দেখবো যে একটু নার্ভাস ছিল। আসলে তার এটাই ভয় লাগছিল যে তার হাতের দাগটা কেউ না দেখে ফেলে। সেরা ওই দাগটাকে লুকানোর অনেক রকম চেষ্টাই করেছে, কিন্তু তারপরেও ও এতটাই নার্ভাস হচ্ছিল যে ও শ্যুটটা কমপ্লিটই করতে পারেনি। যেটা দেখে সোরা এবং ওটো ওকে বোঝাতে যায়। সেরা ওদেরকে বলে যে সে এইরকম সুইসাইডের চেষ্টা কেন করেছিল। আসলে সবাই সেরাকে খুব ঘৃণা করে, এমনকি তার মাও, আর তাই তো সে অনেকবারই সুইসাইড করার চেষ্টা করেছে। তারপর থেকে ও সবসময়ই একা একা থাকতো, এমনকি তার কোনো বন্ধুও নেই। এইসব কথা শুনে সোরা এবং ওটো ওকে বোঝায় যে আমরা সবসময় তোমার পাশে আছি। যেটা শুনেই সেরা খুব খুশি হয়। ওদের বোঝানোর ফলে সেরার মধ্যে আত্মবিশ্বাসটা চলেই এসেছিল, তাই তো পরের দিন সেরা তার শ্যুটটা খুব ভালোভাবেই কমপ্লিট করে নেয়। সোরা সেরার জন্য একটা ব্রেসলেটও বানিয়ে দিয়েছিল, যেটা পরে সেরা আরোই খুশি হচ্ছিল। আর এভাবে ওদের দুজনের বন্ধুত্বটা আরোই মজবুত হয়ে যায়। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। ওদের যে মিউজিক ভিডিওটা রিলিজ হয়েছিল সেই মিউজিক ভিডিওটা ভাইরাল হয়ে যায়, আর সবাই সেটাকে খুব বেশি পছন্দও করে। ওদের এই সাকসেসে ম্যাকিকোও খুব খুশি হচ্ছিল, কিন্তু সেই খুশিটা ওদেরকে দেখায়নি। তারপরে সে ওদেরকে এটাও বলে যে আমাদেরকে এতটুকুতে খুশি হলে চলবে না, আমাদেরকে তো আরো ভালো করে কাজ করতে হবে। এদিকে সোরা যে ড্রেসটা বানিয়েছিল সেটা সে তরুকে নিয়ে গিয়ে দেখায়। তরুর ড্রেসটা এতটাই পছন্দ হয়ে যায় সে প্যারিস ফ্যাশন উইকে এই ড্রেসটা নিয়ে যাবে বলে। যেটা শুনে সোরা তো খুব খুশি হয়। এই ব্যাপারে সোরা তার গ্র্যান্ডমাকে ফোন করে আর বলে আমি এখন একটা ব্র্যান্ডের সঙ্গে কাজ করি, আর আমার তৈরি করা একটা ড্রেস প্যারিস ফ্যাশন উইকেও দেখানো হবে। কিন্তু এই কথাটা শোনার পরেও ওর গ্র্যান্ডমা তেমন একটা খুশি হয়নি, কারণ তার এইসব ফ্যাশন ডিজাইনিং একদমই পছন্দ ছিল না, কারণ ওর মেয়ে এইসব কিছুর জন্য ওকে ছেড়ে চলে গেছিল। এইসব কথা মনে করার পর গ্র্যান্ডমা সোরার সঙ্গেও ঠিক করে কথা বলেনি। সেদিন রাতে ওটো সোরাকে বলে কিছুদিনের মধ্যে আমাকে এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে, কারণ তাকে তার কোম্পানি থেকে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে। ওটো এরপর থেকে সেখানেই থাকবে।
এই কথাটা শুনে সোরা একটু আপসেট হয়ে যায়। ওটো এই ব্যাপারটা কোয়োকোকেও জানিয়ে দেয়। সঙ্গে সে এটাও বলে, আমার এইরকমটা করার তো ইচ্ছে নেই, কিন্তু ম্যাকিকোর আমার ব্যাপারে একটু বেশিই চিন্তা হচ্ছে। আসলে সে জানে যে আমি একটা মেয়ের সঙ্গে এই বাড়িতে থাকি, আর এই ব্যাপারটা কোনো কারণে যদি মিডিয়া জানতে পারে তাহলে আমার ব্যাপারে কন্ট্রোভার্সি ছড়িয়ে যাবে, তখন তো আমার ইমপ্রেশনটাও অনেকটাই কমে যাবে। এবার এইসব কথা শুনে সোরার খুব রাগ হয়ে যায়। সে ওটোকে বলে, তুমি তো একজন সেলিব্রিটির মতো করেই কথা বলছো, আমি এটা কখনোই ভাবিনি যে তুমি সাকসেসফুল হওয়ার পর এতটা পরিবর্তন হয়ে যাবে। ওটো এরপর সোরাকে কিছু একটা বলতেও চাইছিল, কিন্তু কোয়োকে থামিয়ে দেয় আর বলে, সোরাকে একটু সময় দাও, ও কিছুদিনের মধ্যেই এইসব কিছু বুঝে যাবে। পরের দিন সকালে ওটো দেখে সোরা ওকে গুড বাই জানাবে বলে ওর জন্য একটা পেন্টিং করছে, যেটা দেখে ওটো একটু আপসেট হয়ে যায়। এরপর ওরা দুজন যখন একসঙ্গে খেতেই বসে, সেখানে সোরা ওটোকে বলে, এই পেন্টিংয়ে যে জায়গাটা আমি এঁকেছি সেই জায়গাতে আমার মা আমাকে শেষবারের জন্য নিয়ে গেছিল, মানে আমার মা আমাকে ছেড়ে যাওয়ার আগের মুহূর্তে নিয়ে গেছিল। এই জন্যই তো আমি ওই জায়গার পেন্টিংটা করে তোমাকে দিচ্ছি। আমার কাছে ওই জায়গাটা বিদায় জানানোর জায়গার মতো, তাই তো আমি এইরকম পেন্টিংটা তোমাকে দিচ্ছি। সেদিন যেমন আমার মায়ের সঙ্গে আমার শেষ দেখা ছিল, আজকেও তোমার সঙ্গে আমার শেষ দেখা। যেটা শুনে ওটো বলে, আমরা যত দূরেই থাকি না কেন আমাদের মধ্যেকার সম্পর্ক কখনোই পরিবর্তন হবে না। এরপর সোরা তার ল্যাপটপে ফায়ারওয়ার্কসের ভিডিও চালিয়ে দেয় এবং ওরা দুজন একসঙ্গে শুয়ে পড়ে। তারপর ইমাজিন করতে থাকে যে ওরা দুজন রাতে একটা পার্কে বসে আছে যেখানে ফায়ারওয়ার্কস হচ্ছে। সোরা জিজ্ঞাসা করে, সত্যিই কি আমি কোনোদিন তোমার সঙ্গে এইভাবে ফায়ারওয়ার্কস দেখতে পারবো? এটা শুনে ওটো ওর হাত ধরে নেয় এবং বলে, হ্যাঁ অবশ্যই আমরা একসঙ্গে ফায়ারওয়ার্কস দেখতে যাব। পরের দিন ম্যাকিকো ওটোকে জানায় যে ওটোর এবার টিভিতে ডেবিউ হবে, মানে ওটোকে এবং সেরাকে একসঙ্গেই টিভিতে দেখা যাবে। যেটা শুনে ওটো খুব খুশি যেমন হচ্ছিল, একটু নার্ভাসও হচ্ছিল, কারণ এটাই তার প্রথম টিভিতে কাজ করা। এদিকে সোরার স্বপ্নও অনেকটা পূরণ হয়ে যায়, কারণ সোরা তৈরি করা ড্রেসটা প্যারিস ফ্যাশন উইকে একজন মডেল পরে র্যাম্প ওয়াক করেছে। পরের দিন সোরা যখন ওটোর প্যাকিং এ সাহায্যই করছিল, তখনই ওটো ওকে বলে যে আমাদের এবার টিভিতে ডেবিউ হতে চলেছে। যেটা শুনে সোরা ওদের জন্য খুব খুশি হয়। ওটো ওকে এটাও বলে যে আমাদের ফার্স্ট টিভি ডেবিউতে তুমি কি আমাদের জন্য ড্রেস তৈরি করবে? আমি এবং সেরা দুজনেই চাই যে তুমিই আমাদের জন্য ড্রেস তৈরি করো। যেটা শুনে সোরা এতটাই খুশি হয় যে সে সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দেয়। পরের দিন সোরা যখন অফিসে যায় তখন তরু ওকে জানায় যে তুমি যখন আমার সঙ্গে প্যারিস ফ্যাশন উইকে গিয়েছিলে, সেখানে ইয়োদোজো নামের একজন ফ্যাশন ডিজাইনারও এসেছিল। তার তোমার ডিজাইন করা ড্রেসটা খুব পছন্দ হয়ে গেছে, তাই সে চায় তুমি তোমার নিজের ডিজাইনের একটা কালেকশন তৈরি করো। যেটা শুনে সোরা খুব খুশি হয়। সেদিন রাতে সোরা এবং ওটো একসঙ্গে কাজ করতে করতে আগের মতো লড়াইও করে। কিছুক্ষণ পর ওরা কাজ করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। ওদেরকে এইভাবে পাশাপাশি ঘুমিয়ে থাকতে দেখে কোয়োকো ভাবে যে এরা দুজন বোধহয় একে অপরকে পছন্দ করতে শুরু করেছে, যে এই ব্যাপারটা ওরা কেউ কাউকেই বলতে পারছে না। পরের দিন ওতো যখন ঘরের কিছু কাজই করছিল, কোয়োকো হঠাৎ করে গিয়ে ওর চোখ দুটো হাত দিয়ে ঢেকে দেয়। আসলে কোয়োকো ওর সঙ্গে মজা করার চেষ্টা করছিল। এদিকে ওটো ভাবে যে এটা বোধহয় সোরা, তাই সে কিছু একটা বলতে চাইছিল। যেটা বুঝতে পেরেই কোয়োকো ওর চোখ থেকে হাতটা সরিয়ে দেয়, কারণ সে ভাবছিল যে ওটো বোধহয় সোরাকে তার মনের কথা বলতে চাইছে। তারপর কোয়োকো ওকে বলে যে তুমি তাড়াতাড়ি করে সোরাকে সবকিছু বলে দাও যেগুলো তুমি বলতে চাইছো, কারণ কালকে এমনিতেও তুমি এখান থেকে চলে যাচ্ছ। সোরা যে তার নতুন একটা কালেকশন তৈরি করবে সেজন্য সে তার ব্র্যান্ডের একটা নাম রাখে, যেটা ছিল ডোন্ট রিমেম্বার ডেজ, রিমেম্বার মুমেন্টস। এই নামের আইডিয়াটা তার ওটোকে দেখেই এসেছিল। এই নামটা ওটোরও খুব পছন্দ হয়ে যায়। এখানেই ওটো তার মনের কথাটা সোরাকে জানাবে ভাবছিল, কিন্তু তখনই ওর ল্যাপটপে একটা টেক্সট আসে, যেই টেক্সটটা ওকে আসাগি টোকো করেছিল। আসলে আসাগি টোকোর ওদের প্রথম মিউজিক ভিডিওতে সেরা যে ড্রেসটা পরেছিল সেটা খুব পছন্দ হয়ে যায়, তাই তো আসাগি টোকো ওই ড্রেসের ডিজাইনারের খুব প্রশংসাও করেছে। সঙ্গে সে এটাও বলেছে যে তোমার যদি কোনোদিন আমাকে দরকার পড়ে তাহলে তুমি এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এটা বলে একটা নাম্বার এবং অ্যাড্রেসও পাঠিয়েছিল। এই টেক্সটটা দেখে সোরা তো ভীষণ রেগে যায়। সে টেক্সটটা ডিলিট করতেই যাচ্ছিল, কিন্তু ওটো ওকে এরকমটা করতেই দেয়নি। তারপর ওটো সোরাকে বলে, তোমার কাছে তোমার মায়ের কন্ট্যাক্ট নাম্বারটাই নেই, হয়তো কোনোদিন এরকম আসবে যখন তোমার মাকে তোমার দরকার পড়বে। সোরা রেগে বলে এরকম কোনোদিন কখনোই আসবে না। এরপর সোরার বারবার করে সেই দিনটার কথা মনে পড়ে যায় যেই দিন ওর মা ওকে ছেড়ে চলে গেছিল। এগুলো ভেবেই সোরা কান্নাকাটি করতে থাকে। আর ওকে এরকম কষ্টে দেখে ওটো তার মনের কথাটা আর সোরাকে জানাতে পারেনি। সোরার মা সোরাকে ছেড়ে চলে গেছিল এটা ভেবে যেমন সোরার কান্না পাচ্ছিল, ঠিক তেমনই কালকে ওটো ওকে ছেড়ে চলে যাবে।
যেটা ভাবার পরে সোরা আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। পরের দিনই ওটো তার সমস্ত জিনিসপত্র নিয়ে তার নতুন অ্যাপার্টমেন্টে শিফট হবে। বাড়িতে তখন কোয়োকো ছিল না, আর তাই তো গুড বাই বলার মতো সে কাউকে বাড়িতে খুঁজেই পাচ্ছিল না, কারণ সে ভাবছিল যে সোরা এখনো ঘুমিয়ে আছে। আসলে সোরা রোজই সকালে দেরি করে ঘুম থেকে উঠতো। ও যখন এসব কিছু ভেবে বাড়ি থেকে চলেই যাচ্ছিল, সোরা ওকে ডাক দেয় আর সে তার রুমের জানালা থেকে ওকে গুড বাই জানায়। এখানে ওরা দুজন সেই মোমেন্টের কথাও মনে করে যখন ওদের প্রথম দেখা হয়েছিল। তারপর সোরা ওটোকে বলে, আমি তোমার সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি। ওটো বলে, আমিও। তোমার সঙ্গে থাকার পর আমার কোনোদিন মনে হয়নি যে আমি টোকিও শহরে একা আছি। এরপর ওটো যখন গাড়িতে করে চলেই যাচ্ছিল, সে তো কান্নাকাটি করতেই শুরু করে দেয়। আসলে সে এখন থেকেই সোরাকে খুব মিস করছিল। ওর সোরাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে একদমই ছিল না, কিন্তু তাকে তার স্বপ্নটাও তো পূরণ করতে হবে। এভাবেই কিছুদিন কেটে যায়। ওটো তার মিউজিক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর সোরা নিজেকে ব্যস্ত রাখার জন্য তার নিজের কালেকশন তৈরির জন্য ডিজাইন করতে শুরু করে। সে খুব তাড়াতাড়ি কিছু ডিজাইন বানিয়েও ফেলে, যেই ডিজাইনগুলো সোরা প্রথমে শিনকে গিয়ে দেখায়। শিন ওর ডিজাইনের খুব প্রশংসা করে। তারপর সোরা এবং শিন মিলে ম্যাকিকোর কাছে যায় এই ডিজাইনগুলো দেখাতে, কারণ সোরা এরপর ওটো এবং সেরার জন্য ড্রেস তৈরি করবে। ম্যাকিকোরও এই ডিজাইনগুলো খুব পছন্দ হয়ে যায়। এদিকে আমরা ওটোকে দেখব যে অনেকদিন বাদে সোরাকে দেখে একটু অকওয়ার্ড হচ্ছিল, কারণ তার সোরাকে অনেক কিছু বলার আছে, কিন্তু সে কি করে কথাটা শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। আর শিন যেভাবে সোরার খুব ক্লোজ হয়ে কথা বলছিল, সেই ব্যাপারটাও ওটোর পছন্দ হয়নি। এরপর সোরা হারুর সঙ্গে দেখা করে। ওটোর এরকম অদ্ভুত বিহেভিয়ারের ব্যাপারে হারুকে সব কথা বলে। সে এটাও বলে, ওটো আমাকে বলেছিল আমরা যত দূরেই থাকি না কেন আমাদের মধ্যে কোনো কিছুই পরিবর্তন হবে না, কিন্তু এই ব্যাপারে সে কি আমাকে মিথ্যে প্রমিস করেছিল? পরের দিন সোরা যখন কোম্পানিতে যায়, সে সেখানে তার ডিজাইন কালেকশনের যে ডায়েরিটা ছিল সেটাও কোম্পানিতে ছেড়ে দিয়ে বাড়ি চলে যায়। যেই ডায়েরিটা কিছুক্ষণ পর তরু পেয়ে যায়, আর তারপর যখন সে সোরার ডিজাইনগুলো দেখে সে তো শকড হয়ে যায়। এই ডিজাইনগুলো দেখে সে ভাবতে থাকে সোরা কত কম সময়ের মধ্যে এতগুলো ডিজাইন তৈরি করে ফেলেছে, আর সে নিজে যে কোনো নতুন ডিজাইন করতেই পারছে না। এদিকে সেরা ওটোকে বলে যে আমার মনে হয় সোরা এখন শিনকে পছন্দ করে। তুমি দেখোই না, ওরা দুজন একসঙ্গে কাজ করে, আর ওদেরকে দেখলেও মনে হয় যে ওরা খুব ক্লোজ। যেটা শুনে ওটো একটু আপসেট হয়ে যায়। সেও এটা ভাবতে থাকে সত্যিই কি সোরা শিনকে পছন্দ করে। পরের দিন সোরা যখন তার কোম্পানিতে পৌঁছায়, সে একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। আসলে তরু ওর সমস্ত ডিজাইনই কপি করে ফেলেছে, এমনকি সেই নামটাকেও কপি করেছে যেটা সোরা ওর কালেকশনের জন্য ভেবেছিল। এটা দেখে তো সোরার খুব রাগ হয়ে যায়, কারণ তার ডিজাইনকে তরু কি করে নিজের ডিজাইন বলতে পারে। তরু তখন বলে, এটা আর এখন তোমার ডিজাইন নয়, এই ডিজাইনগুলো এখন আমার হয়ে গেছে। সোরা যখন এরপরেও তরুর সঙ্গে লড়াই করতে চাইছিল, তরু হাঁটু মুড়ে ওর সামনে বসে পড়ে আর সোরাকে বলে, প্লিজ তুমি তোমার আইডিয়াগুলো আমাকে দিয়ে দাও। তরুকে এরকম করতে দেখে সোরা শকড হয়ে যায়, কারণ সে কখনোও ভাবেনি যে তরু তার নিজের ফেমটাকে ধরে রাখার জন্য সোরার সঙ্গে এরকম কিছুও করতে পারে। কিন্তু সোরা আরো শকড হয় তখন যখন ও জানতে পারে তরু আর ডিজাইনগুলোর ওপরে কাজ করাও শুরু করে দিয়েছে। যেটা দেখে সোরা আরো রেগে যখন তরুর সঙ্গে কথা বলতেই যাচ্ছিল, ওর ম্যানেজার সোরাকে আটকে দেয় আর বলে, এইরকম ব্যাপার তো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবসময়ই হয়। এইসব কিছু দেখে সোরা যেমন রেগেও যায়, তেমনও খুব আপসেটও হয়ে পড়ে। কোম্পানি থেকে বেরিয়ে এসে ওটোকে ফোন করে, কারণ সে এইসব ব্যাপারে ওটোর সঙ্গে কথা বলতে চাইছিল, কারণ ওটোই তো ওর একমাত্র বন্ধু যার সঙ্গে এইসব কথা সে শেয়ার করতে পারে। কিন্তু ওটোর ফোনটা তখন লাগছিল না, তাই ও সেরাকে ফোন করে। সেরা ওকে জানায় ওটো এখন ব্যস্ত আছে, যখন ওটো ফ্রি হবে তখন আমি তাকে বলে দেব তোমাকে ফোন করতে। কিন্তু সোরা আজকে এতটাই আপসেট ছিল যে সে তার সব কথাই ওটোকে জানাতে চাইছিল, তাই তো সে ওটোর কোম্পানিতেই চলে যায় আর ওটোর জন্য বাইরে অপেক্ষাও করতে থাকে। এইভাবে অনেক রাত হয়ে যায় আর কোম্পানির সমস্ত এমপ্লয়িরাও তাদের বাড়ি চলে যায়। তাই সোরা ওটোকে খুঁজতে কোম্পানির ভেতরে চলে যায়, কিন্তু ভেতরে গিয়ে যেটা ও দেখতে পায় সেটা দেখে ও শকড হয়ে যায়। আসলে ওটো সেরাকে জড়িয়ে ধরে রেখেছিল। সোরা প্রথম থেকে এমনিতেও আপসেট ছিল, ওটো সেরাকে জড়িয়ে ধরে রেখেছে সেটা দেখে ওর মনটাই ভেঙে যায়। আর এই ব্যাপারটা দেখার পর সে ওটোর সঙ্গে কোনো রকম কথা বা দেখা না করে বাইরে চলে আসে। সে তো এটাই ভাবতে থাকে যে আজকের দিনটাই আমার খারাপ যাচ্ছে। প্রথমে তো আমার ডিজাইনগুলোকে চুরি করে নিয়েছে, আর এখন ওটো আমাকে ভুলে গেছে। এইসব কিছু ভেবে সোরা কাঁদতেই শুরু করে দেয়। কিন্তু এরপরেই আমরা জানতে পারবো যে ওটো কেন সেরাকে জড়িয়ে ধরে রেখেছিল। আসলে সোরা যখন সেরাকে ফোন করে বলেছিল সে ওটোর সঙ্গে কথা বলতে চায়, তখন সেরা ভেবে নিয়েছিল যে সোরা বোধহয় ওটোকে প্রপোজ করবে, আর এটা ভেবেই তো ও খুব জেলাস হয়ে যায়। আসলে সেরা সোরাকে পছন্দ করে, সেটা আবার বন্ধুর মতো করে পছন্দ করা নয়। ও সোরাকে রোমান্টিক দিক থেকেই পছন্দ করত।
তাই তো ও জেলাস হয়েই সোরা এবং শিনের ছবিটাকে ক্রপ করে ওটোকে দেখিয়েছিল, আর এটাও বলেছিল সোরা তোমাকে বারবার করে ফোন করছিল কারণ সে তার এবং শিনের ব্যাপারটা তোমাকে বলতে চাইছিল। আসলে সোরা এবং শিন এখন ডেট করছে, যেই ব্যাপারটা সোরা আমাকেও বলেছে, আর সে তো তাদের একটা ছবিও আমাকে পাঠিয়েছে। ছবিটা দেখে ওটো আপসেট হয়ে যায়। এদিকে সেরা তো কাঁদতেই শুরু করে দেয় আর বলে সোরা তোমাকেও পছন্দ করে না আর আমাকেও করে না। এইসব কিছু শোনার পর ওটো ওকে জড়িয়ে ধরেছিল সান্ত্বনা দেওয়ার জন্য, সেটাও আবার একটা বন্ধু হিসেবেই। আসলে ওটো এটা বুঝতে পেরেছিল যে সেরা সোরাকে পছন্দ করে, আর ওরা যখন এইভাবে জড়িয়ে ধরেছিল এই ব্যাপারটাই তো সোরা দেখে নিয়েছিল। রাতে তখন বরফ পড়তেও শুরু হয়ে যায়, কিন্তু তবুও সোরা সেই বাইরে বসেই কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই ওখানে শিন চলে আসে। তখন সোরা কাঁদতে কাঁদতে শিনকেই সব কথা বলে যে প্রথমে তরু ওর ডিজাইনগুলো চুরি করে নিয়েছে, আর এখন তো ওটো ওকে ভুলে গেছে, সে সেরাকে পছন্দ করে। এইগুলো বলে সোরা খুব কান্নাকাটি করতে থাকে। সোরাকে সাহায্য করার জন্য শিন পরের দিন কোম্পানিতে গিয়ে তরুর কাছে খুব রিকোয়েস্ট করে যে যেন সোরার ডিজাইনগুলোকে ফিরিয়ে দেয়। কিন্তু তরু এখানে ওর ডিজাইন তো ফেরত দেয়নি, তার উপরে শিনকে তার চিপ পজিশন থেকে সরিয়েও দেয়, যেটা দেখে শিন খুব রেগেই কোম্পানিতে রিজাইন দিয়ে দেয়। আর এরপর থেকে সে সোরাকেই সাহায্য করতে থাকে তার ড্রেস ডিজাইনিং এ। পরের দিন সোরা এবং শিন একসঙ্গে ওটোর কোম্পানিতে যায়, কারণ সোরা তো ওটো এবং সেরার জন্য ড্রেস ডিজাইন করবে। সেই ড্রেসগুলোর ম্যাটেরিয়ালই ওরা দুজন ম্যাকিকোকে দেখাতে গেছিল। ম্যাকিকোর তো এই ম্যাটেরিয়াল খুবই পছন্দ হয়ে যায়। আজকে কোম্পানিতে এসে সে খুব অকওয়ার্ড ফিল করছিল। সে আজকে খুব কম কথাও বলছিল, ওর হয়ে বেশিরভাগ কথাগুলো শিনই বলে দিচ্ছিল। এদিকে ওটো বারবার করে সোরাকেই দেখছিল, কিন্তু সে নিজে থেকে সোরাকে কিছুই বলেনি। আর তার উপরে সে সোরাকে জেলাস ফিল করানোর জন্য সেরার সঙ্গে খুব ভালো করেই কথা বলতে থাকে, যেটা দেখে সোরা আরোই আপসেট হয়ে যায়। এইসব ব্যাপারগুলো শিনও নোটিশ করেছিল, তাই সে পরে সোরাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলে তোমার যদি কখনো আমাকে দরকার পড়ে তুমি সবসময়ই আমার কাছে সাহায্য চাইতে আসতে পারো। পরের দিন ওরা দুজন সেই কোম্পানিতে যায় এই কোম্পানির সোরার ডিজাইন করার ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, আর তারাই ওকে কালেকশন তৈরি করতে বলেছিল। কিন্তু সেই কোম্পানির সিইও ওকে জানিয়ে দেয় যে ও তো এখন তরুর কোম্পানিতে কাজ করে না, তাই এই কোম্পানিও সোরার সঙ্গে কাজ করতে পারবে না, কারণ এই কোম্পানি এবং তরুর মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। আর সেই কোম্পানির ম্যানেজার ওকে এটাও জানিয়ে দেয় যে তোমার ডিজাইনগুলো আরও আগে যেতে পারে যদি তুমি একজন স্পন্সর পেয়ে যাও, আর না হলে নিজে থেকে তুমি যদি 5 মিলিয়ন টাকা দাও তাহলেও কিছু হতে পারে। যে এটা শুনে সোরা বুঝেই নেয় যে তার আর কিছু হতেই পারে না, কারণ 5 মিলিয়ন টাকা তার পক্ষে দেওয়া সম্ভবই নয়। পরের দিন ম্যাকিকো সোরার কাছে ক্ষমা চায় আর বলে সে এখন সোরার ডিজাইন করা ড্রেসগুলো নিতে পারবে না, কারণ একজন খুব বড় ডিজাইনার আছে যার ওটোর এবং সেরার মিউজিক ভিডিওটা খুব পছন্দ হয়ে গেছে, আর সেই এখন ওদের ড্রেস ডিজাইন করতে চায়। আর এই ব্যাপারে ম্যাকিকো সেই ডিজাইনারকে মানাও করতে পারছে না, যেগুলো শোনার পর সোরা খুবই আপসেট হয়ে যায়, কারণ তার ডিজাইনার হওয়ার স্বপ্নটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। সব কথা শোনার পর কোয়োকোকে সান্ত্বনা দিয়ে বলে তোমার কাছে হয়তো এখন কিছুই নেই, কিন্তু তোমার কাছে তোমার মা তো আছে, যে খুব বড় ডিজাইনার, আর সেই একমাত্র তোমাকে এখানে সাহায্য করতে পারে। তোমার মা কিছু না পারলেও তোমার জন্য একটা স্পন্সর তো খুঁজে দিতে পারবে। সোরা তখন এই ব্যাপারে অনেক ভাবে। ফাইনালি ও ডিসাইড করে নেয় যে ও ওর মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে। সেজন্য সে ওটোকে ফোন করে তার মায়ের কন্ট্যাক্ট ইনফরমেশন চায়, যেটা শুনে ওটো খুব খুশি হয়ে ওকে ওর মায়ের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেয়। আর এখানে ওটো সোরার কাছে ক্ষমাও চায়, কারণ তারা আর সোরার ডিজাইন করা ড্রেসগুলো নিতে পারছে না। সোরা বলে এতে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, ওটা আমারই খারাপ ভাগ্য ছিল। আর এরপরেই ওরা দুজন কিছুক্ষণ চুপ করে যায়, কারণ ওদের মধ্যে আগের মতো আর সেই রকম করে কথাবার্তা হয়ই না। ওদের দুজনের জীবনই পরিবর্তন হয়ে গেছে। ফোন রেখে দেওয়ার পর ওটো একটা মেসেজ টাইপ করে, যেখানে সে এটাই লিখেছিল যে সোরা আমি তোমাকে পছন্দ করতাম, পছন্দ করি, আর পরেও পছন্দ করব। যেই টেক্সটটা সে সোরাকে পাঠিয়েও দেয়। কিন্তু সোরা তখন স্নান করছিল। যতক্ষণে সে ফোনের কাছে আসে দেখে যে ওটো সেই মেসেজটা ডিলিট করে দিয়েছে, যেটা দেখে সোরা খুবই কৌতূহলী হয়ে যায় যে ওটো ওকে কি টেক্সট করেছিল। তারপর সোরা নিজে থেকেই ওটোকে একটা আই লাইক ইউ টেক্সট পাঠায়, আর সে এটা ভাবে যে আধ ঘন্টার মধ্যে যদি ওটো এই টেক্সটটা দেখে নেয় তাহলে এটা ওর খুব ভালো ভাগ্য, আর যদি না দেখে তাহলে ওটাই ওর ডেস্টিনি। এদিকে ওটো তার নিজের কাজে খুবই ব্যস্ত ছিল। কাজ করতে করতেই অনেক সময় কেটে যায়। কাজের পরে ও যখন ফোন চেক করে তখন বুঝতে পারে সোরা কিছু একটা টেক্সট ওকে করেছিল, কিন্তু সেটা ডিলিট করা আছে, কারণ সোরার টেক্সট পাঠানোর পর আধ ঘন্টার বেশি হয়ে গেছিল। পরের দিন সোরা তার মায়ের সঙ্গে দেখা করে, কিন্তু সে তার মাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার মা তাকে দেখে একটুও ইমোশনাল হয়ে যায়নি আর নিজে থেকে কোনো কথাও বলছে না,
যেগুলো দেখে যখন সোরা উঠেই চলে যাচ্ছিল, তখনই ওর মা ওর কাছে ক্ষমা চেয়ে বলে যে আমি তোমার ভালো মা হতে পারিনি। সোরা বলে হ্যাঁ, কারণ তুমি আমাকে ছেড়ে দিয়ে তোমার কেরিয়ারটাকেই বেছে নিয়েছিলে। ওর কথা শুনে ওর মা হেসে ফেলে, কারণ সে বুঝতেই পারে তার মেয়েও তার মতোই পুরো জেদি হয়েছে। তারপর ওর মা ওকে জিজ্ঞাসা করে, তুমি আমার সঙ্গে কি কথা বলতে চাইছিলে? তখন সোরা বলে, আমার তোমার থেকে কিছু টাকা চাই, আমার নিজের কালেকশনের জন্য। অ্যাসাগি টোকো যখন ওর কালেকশনের ডিজাইনগুলো দেখে, তখন সে ইমপ্রেস হয়ে যায়। আর তারপর সে সোরাকে বলে, তুমি কেন না আমার সঙ্গে প্যারিস যাচ্ছ, সেখানে গিয়ে তোমার কালেকশনকে আমরা কমপ্লিট করতে পারবো। এইগুলো শুনে সোরা একটু অবাক হয়ে যায়। ওর মা ওকে বলে যে তুমি আমার সঙ্গে প্যারিস চলো, সেখানে আমার কোম্পানিতে আমি তোমাকে কাজ দিয়ে দেব, আর তোমার এই কালেকশনকে প্যারিস ফ্যাশন উইকেও শো করাবো। এইসব কিছু শুনে সোরা অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি তার মায়ের সঙ্গে প্রথম দেখাতেই তার মা তাকে প্যারিস নিয়ে যাওয়ার কথা বলবে। ওর মা ওকে বলে, আমি তোমার ভালো মা হতেই পারিনি, কিন্তু অন্তত তুমি আমাকে তোমার স্বপ্নটা পূরণ করতে সাহায্য করতে দাও। এতে সোরাও রাজি হয়ে যায়, কারণ তার কাছে ডিজাইনার হওয়ার জন্য দ্বিতীয় কোনো অপশান তো ছিলই না। এই ব্যাপারে সে যখন কোয়োকোকে জানায়, কোয়োকো ওর জন্য খুব খুশি হয়। সোরা শিনকেও তার সঙ্গে যেতে বলে, আর এটাও বলে আমার এমনই একটা পার্টনার দরকার যে আমার সব কাজই বুঝতে পারবে। এটা শুনেই তো শিন খুব খুশি হয়ে যায়। এদিকে আমরা তরুকে দেখব যে এই ব্যাপারে গিল্টি ফিল করছিল যে সে সোরার ডিজাইন চুরি করে ফেলেছে। তাই সে সোরার কাছে ক্ষমা চাওয়ার জন্য ওকে অনেকবার ফোনও করেছিল, কিন্তু সোরা ওর নাম্বারটাকেই ব্লক করে দিয়েছিল। তাই সে এই ব্যাপারে কথা বলার জন্য সোরাকে ডেকে পাঠায়। সোরা যখন ওর কাছে আসে, তখন তরু ওকে বলে, আমি তোমার ডিজাইনগুলো চুরি করে এখন গিল্টি ফিল করছি, তাই তোমার সমস্ত ডিজাইনই আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই। আর গিল্টিটা আমি ফিল করেছিলাম তখন যখন আমি আমার মায়ের পেন্টিংটা দেখেছিলাম, কারণ আমি ভালো করেই জানি আমার মা নিশ্চয়ই ওপর থেকে আমাকে দেখছে, আর সে যখন জানতে পারবে যে আমি আমারই একজন এমপ্লয়ির ডিজাইন চুরি করে ফেলেছি, তখন সে কতটা কষ্ট পাবে। এভাবেই তরু সোরার সঙ্গে অনেকক্ষণ কথা বলে। তারপর সে সোরাকে বেশ উইশও জানায়, কারণ কিছুদিনের মধ্যে সোরা প্যারিস চলে যাবে, আর সেখানে গিয়ে সে বড় একজন ডিজাইনারও হয়ে যাবে। পরের দিন থেকেই সোরা তার জিনিসপত্র প্যাকিং করতে থাকে, কারণ সে কিছুদিনের মধ্যেই প্যারিস চলে যাবে। একদিন কোয়োকো ওকে বলে, আমি তোমার জন্য ফেয়ারওয়েল পার্টি রেখেছি, যেখানে আমি সবাইকে ইনভাইটও করে ফেলেছি। আর যে ইনভিটেশনে ওটোও ছিল, কিন্তু যেদিন পার্টির দিন আসে সেদিন সোরা দেখে কোয়োকো তো ওখানে দুজনের জন্য খাবার রেখেছিল। সে নিজে তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে যায়। এটা দেখে সোরা বুঝেই যায় যে কোয়োকো এইসব কিছু তার এবং ওটোর জন্য করেছে। কিছুক্ষণ পর ওটো ওখানে চলে আসে। সোরা ওটোকে জানায় যে সে তার মায়ের সঙ্গে দেখা করেছিল, আর কিছুদিনের মধ্যেই সে প্যারিস চলে যাবে। ওটো তখন ওকে কনগ্রাচুলেশন জানায়। সোরা ওটোকে আরো অনেক কিছুই বলতে চাইছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে সে কি করে ওটোকে এইসব কিছু বলবে। কিছুক্ষণ পর ওরা দুজন একসঙ্গে তারাবাতি জ্বালায়। এরকম করতে করতে সন্ধেও হয়ে যায়। তারপর ওরা দুজন নিজেদের স্বপ্ন পূরণের জন্য একে অপরকে গুড লাক জানায়। চলে যাওয়ার আগে ওটো ওকে জড়িয়ে ধরে, আর এখানে ওরা দুজন খুব কান্নাকাটিও করে, কারণ ওরা তো এটাই ভেবে নেয় যে এরপরে বোধহয় ওদের আর দেখাও হবে না। পরের দিন সোরা এবং তার মা একসঙ্গে ওর গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে যায়, যেখানে ওর মাকে দেখে ওর গ্র্যান্ডমা তো অনেক কথাই শোনায়। ওর মা গ্র্যান্ডমার কাছে ক্ষমা চায়। সেটা দেখে সোরাও ওর গ্র্যান্ডমায়ের কাছে ক্ষমা চায়, কারণ সেও তার মায়ের মতো তার গ্র্যান্ডমাকে ছেড়ে দিয়ে টোকিও চলে গেছিল। আর গ্র্যান্ডমার অনেক টাকার পরেও সে টোকিও আর ফিরে আসেনি। গ্র্যান্ডমা এটাও জানতে পেরে গেছিল যে ওরা কিছুদিনের মধ্যেই প্যারিস চলে যাবে। তাই তো গ্র্যান্ডমা সোরাকে একটা গিফট এনে দেয়, যেই গিফটটা সোরাকে তার মাই পাঠিয়েছিল তার 5th বার্থডেতে। আর এই গিফটটা দেখেই সোরা বুঝতে পারে তার মাও তাকে খুব বেশিই ভালোবাসে, কিন্তু শুধুমাত্র তার স্বপ্ন পূরণের জন্য তাকে ছেড়ে চলে গেছিল। এগুলো জানার পরেই সোরা তার মাকে ক্ষমা করে দেয়। এদিকে শিনের কাছ থেকে সেরা জানতে পেরে যায় সেদিন যখন ওটো সেরাকে জড়িয়ে ধরেছিল সেই ব্যাপারটা সোরা দেখেছিল, আর তাই তো সোরা এটাই ভেবে বসে আছে যে ওরা দুজন ডেট করছে। কথাটা জেনে সেরা খুবই শকড হয়ে যায়, কারণ সে এইরকমটা কখনোই করতে চায়নি। এটা জানার পরেই সেরা ওটোর সঙ্গে কথা বলে। এখানে সে সব সত্যিটাই ওটোকে জানায়। সে এটাও বলে সেদিন সোরা তোমার সঙ্গে কথা বলার জন্য ফোন করেছিল, সেদিন সে খুব কান্নাকাটিও করছিল, তাই আমি ভেবেছিলাম সে বোধহয় তোমার কাছে তার লাভ কনফেস করতে চাইছে। যে এই ব্যাপারটা ভেবে নিয়ে আমি খুব জেলাস হয়ে যাই, আর তাই তো আমি তোমাকে ওই রকম করে মিথ্যে বলেছিলাম যে সোরা এবং শিন এখন ডেট করছে। আমি তো শুধু এটুকুই চাইছিলাম যে তুমি যেন সোরা থেকে আলাদা হয়ে যাও, কিন্তু সোরা সেদিন আমাদের দুজনকে একসঙ্গে দেখে ভুল বুঝেছিল। এখন আমি শুধু এটুকুই চাই যে তুমি সোরার সঙ্গে গিয়ে কথা বলো, আর তোমাদের মধ্যেকার হওয়া ভুল বোঝাবুঝি সবটাই দূর করে দাও। ওটো যখন সোরার সঙ্গে কথা বলতে যাবেই ভাবছিল,
তার আগে ওখানে ম্যাকিকো চলে আসে আর বলে ওদের রেকর্ডিংয়ে একটু প্রবলেম হয়ে যাওয়ায় ওদেরকে আবারও নতুন করে রেকর্ডিং করতে হবে। যেটা শুনে ওটো রেকর্ডিং করতে চলে যায়, কারণ সোরার সঙ্গে সে পরেও দেখা করে নিতে পারবে। এটা ভেবেই ওটো কোয়োকোর সঙ্গে দেখা করে সেরার জন্য একটা চিঠি দেয়। পরের দিন সোরা যখন প্যারিসের জন্য চলেই যাচ্ছিল, বাকিরা ওকে বিদায় জানাতে আসে। আর এখানেই কোয়োকো ওটোর দেওয়া চিঠিটাও সোরাকে দিয়ে দেয়। কিছুক্ষণ পর সোরা সেই চিঠিটা পড়েও নেয়। এবার চিঠিতে কি লেখা ছিল সেটা তো এখানে আমাদেরকে বলা হয়নি। এরপর সোরা প্যারিসেও চলে যায় আর এভাবেই 3 বছর কেটে যায়। 3 বছর পর সোরা আবারও তার হোম টাউনে ফিরেছে। আসলে সোরার মাই ওকে আবারও ওর দেশে পাঠিয়ে দিয়েছে, কারণ সোরা এই 3 বছরে অনেক কিছু শিখে নিয়েছে এবং অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। কিন্তু এরপরেও সোরা প্যারিসকে সেইভাবে ভালোবেসে উঠতে পারেনি। সোরা যখন প্যারিসে ছিল তখন সে সবসময়ই তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো। সে কোনো রকম কোনো আনন্দ করার জন্য বাইরেও যেত না। এইসব কিছু দেখে ওর মার খুব খারাপ লাগে, তাই তো ওর মা আবারও ওকে জাপানে পাঠিয়ে দিয়েছে। সোরাও এটা ডিসাইড করে নিয়েছিল যে সে তার হোম টাউনে থেকে সেখানকারই লোকেদের জন্য ড্রেস ডিজাইন করবে। এই কথাটা তরুও জানতে পেরেছিল, তাই সে সোরার সঙ্গে কথা বলতে আসে আর ওকে বোঝানোর চেষ্টা করে যে তোমার ট্যালেন্টটা গড গিফটেড, তাই তুমি এটাকে এভাবে নষ্ট করতে পারো না। সোরা বলে হ্যাঁ, আমার ট্যালেন্টটা অবশ্যই গড গিফটেড, কিন্তু আমি আমার জীবনটাকে এনজয় করতে চাই আর এই ডিজাইনিং এ আমার এখন আর মনও লাগে না। এদিকে আমরা ওটোকে দেখব, যার ব্যান্ড এখন ফেমাস হয়ে গেছিল। কিছুদিনের মধ্যে ওদের একটা কনসার্ট একটা টাউনে হবে, যেই টাউনটা সোরারই হোম টাউন। একদিন সোরার কাছে সেরার ফোন আসে। সেরা ওকে সব সত্যিটাই বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি, একটা বন্ধু হিসেবে নয়, রোমান্টিক্যালি। কিন্তু আমি এটা ভালো করেই জানি তুমি ওটোকে পছন্দ করো। তাই তো আমি সেদিন জেলাস হয়ে ওটোকে বলেছিলাম তুমি শিনের সঙ্গে ডেট করছো। সেদিন তুমি যেটা দেখেছিলে সেটাও একটা ভুল বোঝাবুঝি ছিল। ওটো শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাই করছিল। তুমি এই সব কিছুর জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এত কিছু শোনার পরেও সোরা ওকে ক্ষমাই করে দেয়। সে সেরাকে এটাও বলে এইসব ব্যাপার তো অনেক পুরনো, তাই তুমিও এগুলো ভুলে যাও। পরের দিনই সোরার কাছে একটা পার্সেল আসে, যেটা ওটোই ওকে পাঠিয়েছিল। সেই পার্সেলের মধ্যে কনসার্টের 2টো টিকিট ছিল, যেখানে ওটো এটাও লিখেছিল এই কনসার্টে তুমি অবশ্যই এসো। এই ব্যাপারে সোরা অনেক ভাবে আর ফাইনালি ডিসাইড করেই নেয় যে সে কনসার্টে যাবে। কিন্তু ও যখন টিকিট চেক করাতে যায় তখন ওকে একজন স্টাফ মেম্বার বলে কনসার্টের পর ওটো তোমাকে ব্যাক স্টেজে ডেকেছে, কারণ ওটো তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। কিন্তু এই কথাটা শুনে সোরা নার্ভাস হয়ে যায়, তাই তো সে ওদেরকে এক্সকিউজ দিয়েই ওখান থেকে চলে আসে। কারণ এত বছর কেটে গেছে, সে ওটোর সঙ্গে এতদিন কোনো কথাই বলেনি, তাই সে এটা বুঝতেও পারছিল না সে এবার ওটোর সঙ্গে কি কথা বলবে। কিছুক্ষণ পর এই ব্যাপারে যখন ওটো জানতে পারে, সে সোরাকে টেক্সট করে আর জিজ্ঞাসা করে যে তুমি এখান থেকে কেন চলে গেলে। আমার তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল, তুমি প্লিজ আমার সঙ্গে একবার দেখা করো, কারণ কালকেই আমার ফ্লাইট আছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। এটা বলেই ওটো একটা অ্যাড্রেসও ওকে পাঠায় যেখানে ওরা দেখা করবে। কিন্তু সোরার ওই অ্যাড্রেসটা পড়ার আগেই ওর ফোনের চার্জ শেষ হয়ে যায়। ওটো সোরার সঙ্গে কোথায় দেখা করবে বলেছিল সেই টেক্সটটা তো সোরা পড়তেই পারেনি, তাই ও ঠিক করে যে ও বাড়ি চলে যাবে। তখনই ওর পকেট থেকে ইয়ারফোনটা পড়ে যায়, যা দেখেই সোরার মনে হয় যে ওটো ওর সঙ্গে কোথায় দেখা করতে পারে। এটা ভেবে নেওয়ার পরেই সোরা সেই জায়গার দিকে দৌড়ে যায়। সেই জায়গাটি ছিল ওটো এবং সোরার প্রথম দেখা হওয়ার জায়গা, যেখানে ওদের ইয়ারফোন এক্সচেঞ্জ হয়ে গেছিল। এদিকে ওটো এর জন্য ওয়েট করছিল যে সে কখন ফ্রি হবে আর কখন সোরার সঙ্গে দেখা করতে যাবে। এইসব ব্যাপারগুলো ম্যাকিকো অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিল, তাই সে ওটোকে যাওয়ার একটা সুযোগ করেই দেয়, যেটা দেখেই ওটো সোরার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সোরা ওটোর জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল। একটু পরে তো সে কান্নাকাটিও শুরু করে দেয়, কারণ 11টা বেজে বেশি হয়ে গেছিল। কিন্তু ওটো তখনও ওখানে আসেনি। সোরা তো এটাও ভেবে নেয় যে ওটো বোধহয় এই ব্যাপারে ভুলেই গেছে, কারণ সে তার কনসার্টে খুবই ব্যস্ত আছে। এদিকে ওটো সোরার সঙ্গে দেখা করার জন্য ট্যাক্সিও ধরবে ভাবছিল, কিন্তু কোনো ট্যাক্সি না পাওয়ায় সে সেই জায়গার দিকে দৌড়াতে শুরু করে। ফাইনালি ওটো সেই জায়গাতে পৌঁছে দেখে সোরা ওখানে নেই, যেটা দেখে ওটো আপসেট হয়ে যায়, কারণ আজকে ওকে সোরার সঙ্গে যে করেই হোক দেখা করতেই হতো। একটু পরে সে সোরার একটা স্কার্ফ দেখতে পায়, যেটা দেখেই ওটো ভাবে সোরাও নিশ্চয়ই এর আশেপাশেই কোথাও আছে। এটা ভাবার পরেই সে সোরাকে খুঁজতে শুরু করে আর অনেক খোঁজাখুঁজির পর সে সোরাকে ফাইনালি দেখতেও পেয়ে যায়। ওটো ব্রিজের ওপর থেকেই সোরাকে বলতে থাকে আমার সেই দিনটার কথা এখনো মনে আছে, যেই দিনটায় আমাদের প্রথম দেখা হয়েছিল। আর তোমার মনে আছে যে সেদিন আমরা একই গানই শুনছিলাম। এটা নিশ্চয়ই আমাদের ভাগ্য। আর সেই দিন থেকেই আমি তোমাকে খুব পছন্দ করি, আমি এখনো তোমাকে খুব পছন্দ করি। ফাইনালি ওটো সোরাকে আই লাইক ইউ বলেই দেয়, যেটা শুনে সোরা খুব খুশি হয়
আর তারপর সে ওটোর দিকে দৌড়ে যায় এবং ওটোকে জড়িয়ে ধরে। ওটো আরও একবার সোরাকে বলে যে সে সোরাকে খুব পছন্দ করে। এটা বলার পরেই সে সোরাকে কিসও করে। এরপর সোরাও ওকে বলে যে আমিও তোমাকে পছন্দ করি। এটা বলার পর সোরা তো ওর কোলেই উঠে পড়ে। আর এই রকম হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।